আমি সেদিন কলেজে গিয়েছিলাম, আমার ফ্রেন্ড ইনস্ট্রাক্টর রংপুর পলিটেকনিক, মেকানিক্যাল ডিপার্টমেন্ট থার্ড সেমিস্টারের ক্লাস নিলাম অটোমোবাইলের। ওই যে রেফ্রিজারেশন একটা ক্লাস সাবজেক্ট আছে না ফার্স্ট সেমিস্টারে, ও আমাকে বললো যে আসছিস তাহলে একটা ক্লাস দিয়ে, ঠিক আছে ক্লাস দিলাম। তো ও বলতেছে যে ও অটোমোবাইল সেক্টরে ভালো করছে, কারণ আমি কি করছি জানেন, যেদিন পলিটেকনিকে মানে পাস করছি, মানে অষ্টম শ্রেণী সপ্তম সেমিস্টার করছি, সেদিন আমি ডিসাইড করছি অটোমোবাইল সেক্টরে ফ্রি হলেও কাজ করবো, ফ্রি হলেও কাজ করবো, প্যাসেঞ্জার গান নিয়ে কাজ করবো। তো যার কারণে ওই যে শেখানোর মধ্যে যখন আমরা প্যাশন কাজ করবো, ওইটা নিয়ে শুধু নাড়াচাড়া করতে ভালো লাগবে, তাই না? আমি এখনো কেউ বিশেষ করে দুই ভাই জামান স্যার রিসেন্টলি কয়টা পর্যন্ত কাজ করে, দুদিন দূরের সময়, রাত দুটোর সময় পর্যন্ত কাজ করে, হয় স্টাডি করবে, নাহলে অফিসেরই বুঝতে পারছেন। আমি প্রতিদিন কিন্তু একটা দুটোর সময় প্রতিদিন স্টাডি করি, প্রতিদিন, এমন কোনো দিন নাই স্টাডি করি, মানে যতই পড়বেন ততই শিখবেন আরো গভীর, মানে শেষ না। এখন যে ট্রেনিং ডেভেলপ হচ্ছে এগুলো তো 6 মাসে কোর্স শেষ হবে না, মানে আরো বাড়তেছে ডেটাবেস ইনফরমেশন। এনিওয়ে ব্যাক টু দ্য পয়েন্ট, এই জন্য বললাম যে আসলে যাই করেন ওই জিনিসটা বের করবেন, দেখবেন যে আপনি আগে স্যার করছিলাম। দেখেন আমরা কালকে ব্রেক প্যাডেল করছি, ব্রেক প্যাডেলের সুইচ ছিল, সুইচ করছি, তারপর ব্রেক বুস্টার করছি, তাই না? ব্রেক বুস্টারের কাজ কি কাকে বলবো? এই তুমি বলো। ইয়া স্যার আমি তো বলতে পারবো না স্যার, ওই কেন আমার খুব সমস্যা স্যার, আমি এইভাবে বলতে পারি না। কেন বলতে পারো? আমার জড়তা কাজ করে স্যার। কেন করো নাই মনে হয়? করছি স্যার। আচ্ছা তুমি বলো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ব্রেক বুস্টার? ব্রেক বুস্টারের কাজ কালকে ক্লাস করছিলাম। ব্রেক বুস্টারের কাজ হলো প্যাডেলকে নরম করা, সব সব আচ্ছা তুমি বলো, কালকে ক্লাস করছিলাম কোন ব্রেক বুস্টারের কাজ? ব্রেক বুস্টার যদি খারাপ হয় তাহলে কি ধরনের কাস্টমার কমপ্লেন আসবে? ব্রেক পড়লে হার্ড কাস্টমার কমপ্লেন। এখন তুমি বলো যে আমি ফার্স্ট টাইম কি চেক করব? স্যার প্রথমে ফ্লুইড লাইন চেক করব। কি লাইন? লাইন বাট কি লাইন? ফ্লুইড না তো, ভ্যাকুয়াম লাইন। লাইন স্যার বুঝছেন? ভালো তো পারেন, হ্যাঁ। তার মানে কাস্টমার যদি কমপ্লেন করে যে আমার ব্রেক পেডাল হার্ড, ফার্স্ট টাইম কি চেক করতে হবে? ভ্যাকুয়াম লাইন। আপনি বলেন ব্রেক বুস্টার কয় প্রকার? ব্রেক বুস্টার 2 প্রকার আছে। 2 প্রকার, না হাতে নেবে একটা, ঠিক আছে? একটা হলো ভ্যাকুয়াম ব্রেক বুস্টার, একটা হাইড্রোলিক ব্রেক বুস্টার, তাই না? আচ্ছা এরপর বলেন যে ব্রেক মাস্টার সুইচ, ব্রেক সুইচ যদি খারাপ হয় তাহলে কোনো কি প্রবলেম হবে গাড়িতে চালাইতে? খারাপ হয়, স্টার্টই হবে না, অনেক স্টার্ট হবে না। ইয়াস ভালো বুঝছে, ঠিক আছে। কিন্তু তুমি কিন্তু সামনে গিয়ে বসতে পারতো না, কালকে ক্লাস, ঠিক আছে। তারপর হচ্ছে মাস্টার সিলিন্ডারের যদি খারাপ হয় কি কাস্টমার কমপ্লেন হবে তুমি বলো দেখি, বুঝে বলবে। মাস্টার সিলিন্ডার কালকে পড়েছি, শোনো আমি একটা কথা বলি, যারা টেকনিশিয়ান আছে না কাজ করে, তারা কিন্তু অনেক কাজ পারে, বাট তারা কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারে, তারা কিন্তু আমার চেয়েও এক্সপার্ট কাজে, আরো বড় বড় ইঞ্জিনিয়ার চেয়েও এক্সপার্ট কাজে, বাট গুছিয়ে বলতে পারে না, কারণ তাদের কাছে গোছানো ইনফরমেশন নাই, ভালো ভালো ইনফরমেশন। তো তোমার মাথার মধ্যে ইনফরমেশন আছে, বাট যখন ডেলিভারি গেছে তোমার মাথার মধ্যে তখন ভাঙা গেছে, এখন আর বেরোচ্ছে না সোজা কথা। মানে এটা যে কি হয়, তখন কাস্টমারের মানে ভালোভাবে বুঝিয়ে বলা যায় না। হ্যাঁ, কাস্টমারকে টেকনিক্যালি যদি বুঝে না পারে, আর সবচেয়ে বড় ব্যাপার হলো কাস্টমারের টেকনিক্যালি বুঝাইলে কাস্টমার স্যাটিসফাই হয়ে যায়, কাজ একটু কম বুঝলে অসুবিধা হয় না। এই তো আসল কথা বলছি। রুগী যদি ভালো না হয়, মানসিক ভাবে যদি শান্ত না হয়, রুগী অটোমেটিক ভালো হয়ে যায়, হয় কি না? আজকে একটা গোয়ালের ব্রেক বুস্টার চেঞ্জ হচ্ছে, কাস্টমারকে অন্য জায়গায় দাম বলতে 65,000, আমি হচ্ছে রেট দিচ্ছি 80,000, আমার কাছে কাজ করবে, কারণ ওইভাবে তো তুমি বলো তুমি ক্লাস করছো কালকে, কাস্টমার কমপ্লেন কি হবে? ব্রেক করে বলে দিয়েছে। আপনি বলেন, হ্যাঁ তাহলে ভালো হবে। তুই বলো ব্রেক প্যাডেল যদি ব্রেক মাস্টার সিলিন্ডার যদি খারাপ হয় কি ধরনের কাস্টমার কমপ্লেন হবে?
ব্রেক হবে না তো আরেক জিনিস, হ্যাঁ হবে না, আর কি হবে, ব্রেক হবে না মানলাম, ঠিক আছে, আর ব্রেক প্যাডেল বসে যাবে না, হ্যাঁ ব্রেক প্যাডেল বসে যাবে, অথবা জ্যামের মধ্যে ব্রেক করে ধরে আছে, ধীরে ধীরে প্যাডেল বসে যাবে, এই তো কি হবে কিনা তোমার ফোকাস দিয়ে পড়া আছে, ঠিক আছে, তুমি তুমি কি লেখো লিখতেছো, জি স্যার এখন তো শুরু করে আচ্ছা ঠিক আছে, একটা পেজ সামনে পাশে দেই ওকে দেখেন আচ্ছা এরপর তো ফ্লুইড লাইন মানে জাংশন, এখান থেকে কোথায় আসছে জাংশনের লাইন, জাংশন আসলে ফিজিক্যাল ছবি দেখার কোনো কিছু নাই, এটা জাংশন এর কোথায় দেখছিলাম কালকে একটা ওই রুমে জাংশন দেখছিলাম, মানে জাংশন মানে এই জাংশনটা হলো এমন এক দুই তিন চারটা না, জি স্যার দুইটা এসে ঢুকবে, চারটা দিয়ে বের হয়ে যাবে, আচ্ছা জাংশনটা কি এরকমই ডিজাইন করা, দুইটা ঢুকবে চারটা বেরোবে, হ্যাঁ জাংশনের 6টা লাইন থাকে, ছয়টা লাইন, অনেক জাংশনের 5টা লাইন স্যার, পাঁচটা, তাহলে যেটাতে একটা তাহলে ঢুকছে কয়টা লাইন আর বেরিয়েছে কয়টা, মানে আমি একটা জিনিস দেখছি স্যার, এই জন্য তাহলে আপনি কষ্ট করছেন হ্যাঁ মাস্টার সিলিন্ডার হ্যাঁ জাংশন একটা থাকতে পারে, অনেক সময় অনেক ক্ষেত্রে, জাংশনও দুইটা স্যার, আমি আপনাকে বলি মাস্টার সিলিন্ডার দুইটা পাইপ না স্যার, হ্যাঁ একটা পাইপ সামনের চাকায় কাজ করে, একটা পাইপ পিছনের হতে পারে ডিজাইন, হতে পারে ডিজাইন, জাংশনে দুইটা স্যার, জাংশন তাহলে তাহলে ওখানে কি টি আছে টি, এই দেখেন এখানে তো জাংশন দুটো, এই চিত্রতে তো জাংশন দুটো দেখেন, বাহ বাহ এই দেখেন এর পরে জাংশন একটা দুইটা দুটো, আচ্ছা দুইটা না জাংশন, এখানে যে দেখেন 1 2 3 4 5, পাঁচটা না, হ্যাঁ এটা তো ফার্স্ট ওয়ে আচ্ছা দেখেন পাঁচটা বলতে এখানে দুটো ঢুকছে, এই সামনেরটা বের হয়ে দুটো বের হয়ে সামনে গেছে দুই জায়গায়, আর একটা বের হয়ে এখানে গেছে, এখান থেকে আবার দুটো বের হয়ে গেছে, ও আচ্ছা, তার মানে মোট কথা মাস্টার সিলিন্ডার থেকে এই একটা জাংশনই আসে আগে, মানে আমি বলছি এটা কিন্তু একটা ডিজাইন, হতে পারে আলাদা আবার তিন চারটা, যেমন সুজুকিতে 6টা লাইন আছে, দুটো ঢুকছে 4টা বের হয়ে গেছে, বেশি ব্যক্তি মানে এটা এটা যেহেতু এখন লেটেস্ট টেকনোলজি আসছে আর একসাথে যদি জাংশনের মধ্যে দুইটাই যায় তাতে কি হয় ব্রেক একরকম হয়, আর নাহলে ওই পাইপ আলাদা আলাদা গেলে ব্রেকটা দুই রকম হয়, আচ্ছা এরপর দেখেন এটা কি রিক্যাপ চলতেছে স্যার আমাদের নাকি? কালকে যেগুলো পড়ালেন ওটা এই যে রিক্যাপের এই যে শুরু করছি, ভাই পানি এদিকে দিয়ে ফিকা আচ্ছা দেখেন এর নাম কি, হুইলচেয়ার জাংশন থেকে কোথায় আসছে, হুইল সিলিন্ডার আসছে, এই দেখেন হুইল সিলিন্ডারে হুইল সিলিন্ডার নিয়ে এসো, ছিল তো পিছন দিকে নিয়ে এসো, চালু নিয়ে এসো, আরো সহজ করে দিই। পাল্টাবে। আচ্ছা দেখেন এটার নাম কি হুইল সিলিন্ডার না, জি স্যার এটা সব নিয়ে এসো, নিয়ে এসো। এগুলো এগুলো নিয়ে এসো, এগুলো নিয়ে এসো। কাম আর আমার একটা ছেলে আছে সুবিধা আছে, এটা তুলি নাকি, এর নাম কি, ব্রেক বুস্টার না স্যার আল্লাহ তোমার কিন্তু রিপিট ক্লাস করাবো কিন্তু। এই যে এটার নাম কি, হুইল সিলিন্ডার, এই যে হুইল সিলিন্ডার লেখা আছে এটা দেখাচ্ছি। ক্যালকুলেটর আচ্ছা হুইল সিলিন্ডার, দেখেন হুইল সিলিন্ডারের মধ্যে এই যে কথা বলা যাবে না, অ্যাটেনশন প্লিজ, যখন দুষ্টু হবে তখন দুষ্টু বা ওকে ওকে, তো যখন এই যে এই লাইনটা এখানে আসে না, এইখানে এসে কি হয়, এই এটার মধ্যে ঢুকে ঢুকে এটা
পিস্টন আছে স্যার। ব্রেক যখন ব্রেকের চাপ আসে তখন কি হয় এটা সংকুচিত হয়। পিস্টন দুটো বের হয়ে যায়, এক্সপানশন করে, এক্সপানশন হয়ে এটা কি করে এই যে এইভাবে এক্সপানশন করে ডিস্কে চেপে ধরে, সো ড্রামকে এই ড্রামকে চেপে ধরে এরকম থাকবে না, ড্রামকে চেপে ধরে ব্রেক হয়ে যায়। ঠিক আছে, এখন এখানে দেখেন এই যে এটার নাম কি হুইল সিলিন্ডার। হুইল সিলিন্ডারের প্রবলেম হয়, কি ধরনের প্রবলেম হয়? হুইল সিলিন্ডারের ভিতরে যেমন মাস্টার সিলিন্ডার ওয়াল যেমন ক্ষয় হয় না, জি স্যার। হয় ওই মাস্টার সিলিন্ডার ওয়াল ক্ষয় হলে যেমন হয় এটার ওয়াল ক্ষয় হয়, কেন? ডিউ টু দ্য ল্যাক অফ ফ্লুইড মেইনটেনেন্স, যদি ব্রেক অয়েল টাইম মতো চেঞ্জ না করে। এরপর মাস্টার সিলিন্ডারে যদি কি হয় লিকেজ হয় তাহলে ইন্টারনাল লিকেজ হয়, প্রেসারটা এই পাশে যাবে ওই পাশে যায়, কিন্তু এখানে যদি লিকেজ হয় তাহলে এক্সটার্নাল লিকেজ হবে, কারণ ব্রেক ফ্লুইড এদিক দিয়ে বের হয়ে ওটা ভিজে যাবে। ভিজে যাবে, তখন চাপ দেবেন ব্রেক প্যাডেল রিলিজ করবেন, ব্রেক ফ্লুইড কমে যাবে। কি বুঝতে পারছেন? কি বুঝতে পারছো? জি স্যার, মানে মানে দুই ধরনের লিকেজ হয় স্যার, এক কথা কি হ্যাঁ এটা তো ইন্টারনাল external এক্সটারনাল। leakage, আর মাস্টার সিলিন্ডার ইন্টারনাল লিকেজ। ঠিক আছে, ইন্টারনাল লিকেজ মানে ফ্লুইড এই পাশ থেকে ওই পাশে যাবে, বাইরে বের হবে না। আর এক্সটার্নাল লিকেজ মানে সিস্টেম থেকে বাইরে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এটার মধ্যে একটা কি আছে, কিন্তু এটার মধ্যে একটা, এটার নাম কি বলুন তো? বুট কভার। ঠিক আছে, বুট কভার। এবং এই যে মাস্টার সিলিন্ডারের মধ্যে এই পিস্টন, পিস্টন কিন্তু এটা এইভাবে উল্টে ঘুরে লাগাইছে। স্যার হুইল সিলিন্ডার লিক হলে ইয়া হলে কি হয় স্যার? হ্যাঁ এক্সটার্নাল লিক হলে কি হয়? এই যে এই দেখেন কি ধরনের সমস্যা, এই যে সিলটা আছে না, এই যে সিলটা আছে না, সিলটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, আর ওয়ালের ভিতরে ক্ষয়, ঠিক আছে, এটা এভাবে যখন থাকে তখন ব্রেক ফ্লুইড যখন চাপ দেয় তখন এটা বের হয়ে যায়, এই যে বের হয়ে যায়, বের হয়ে গিয়ে কাকে চাপ দেয়, এই যে এটার জন্য এক্সপ্যান্ড করে তাহলে শেষ করে দিই, তাহলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা নষ্ট হয়, এগুলো কিন্তু রিপেয়ার করার কিছু নেই, এটা ফুললি রিপেয়ার হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর এটার মধ্যে একটা জিনিস আছে অ্যাডজাস্টার স্ক্রু। এই যে অনেক সময় এটা অ্যাডজাস্টমেন্টটা যদি রং হয়ে যায় তাহলে ব্রেক কিন্তু ঠিক মতো ধরে না, দুটো জায়গায় বেশি ধরে দুটো জায়গায় কম ধরে, একটা জায়গায় কম ধরে, তাই না? তো এটা যখন অ্যাডজাস্ট করতে হয়, এই যে এই অ্যাডজাস্টার যদি প্রপারলি অ্যাডজাস্টমেন্ট রং হয়ে যায় তাহলে গাড়ির কাস্টমার কমপ্লেন করবে, গাড়ি যখন ব্রেক করবে তখন একদিকে কম হয়। টানে, হাই স্পিড ব্রেক করলে গাড়ি ঘুরে যায় বা গাড়ি একদিকে টানে, তাহলে বুঝবেন যে ব্রেক অ্যাডজাস্টমেন্ট রং আছে, তখন ব্রেক সার্ভিস করে অ্যাডজাস্ট করে দিতে হবে। পাশের দোকানে রঙের দোকানদার আবহাওয়া মানে আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে ব্রেক হচ্ছে হুইল সিলিন্ডার, আর হচ্ছে কি এটার নাম কি, ব্রেক শু। ব্রেক শু নিয়ে পরে স্লাইডে আছে, আর ব্রেক শু পরে আছে। ঠিক আছে, ব্রেক শু নিয়ে পরে আলোচনা করব। আর এটা হচ্ছে প্লেট, ব্রেক প্লেট বলে এটা, ব্রেক ড্রাম প্লেট। তাহলে এটা তো বুঝে গেছে নাকি? আচ্ছা, স্যার হুইল সিলিন্ডারের পিস্টনের যে সিলটা ক্ষয় হলে চেঞ্জ করা যায়? হ্যাঁ, সিল কিট পাওয়া যায়, ওকে নোটিস তো ওকে শুধু সিল কিট পাওয়া যায়, মানে ব্রেকের যতগুলো সিল আছে সবগুলো, ব্রেক যখন আপনি সার্ভিস করবেন খুলে তখন সবগুলো সিল একটা প্যাকেটের মধ্যে কিট পাওয়া যায়। ঠিক আছে, বাট লিকেজ থাকে কোন জায়গায়, হ্যাঁ লিকেজ থাকলে সেগুলো রিপ্লেস করা যায়। হ্যাঁ, কিন্তু যদি মাস্টার সিলিন্ডার ক্ষয় বা হচ্ছে হুইল সিলিন্ডার ক্ষয় তাহলে আপনি নতুন লাগিয়ে লাগাইতে। আচ্ছা, এটার নাম কি? ক্যালিপারটা একটু রিয়াকশন দরকার না? না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটার নাম হচ্ছে ক্যালিপার। ক্যালিপারের মধ্যে কি কি থাকে? ক্যালিপার পিন থাকে, এই যে নিয়ে আসতেছে, হ্যাঁ, এটা ক্যালিপার পিস্টন, ক্যালিপারের বুট কভার, আর হচ্ছে ক্যালিপার পিন, এই যে এইগুলো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ক্যালিপার পিন।
এই তো এই দেখ এর নাম কি ব্রেকের ক্যালিপার এই কি নাম এটা ব্রেক ক্লিপার ক্যালিপার ক্যালিপারের মধ্যে কি আছে এই যে ক্যালিপার পিন ক্যালিপার পিন বুট কভার পিস্টন তারপর হচ্ছে এই সাইড দিয়ে এটা পিস্টন স্যার পিস্টনের যে বুট কভার আছে ঠিক আছে এটা আসলে কি হয় এটা স্টাক হয়ে থাকে কি থাকে এই দেখেন এই ফ্লুইড লাইন কিন্তু এখানে যখন চাপ দেন ফ্লুইড এদিকে চাপ দেবে দিয়ে এটাকে কি করবে আটকে দিবে। পিস্টনটাকে বেড়ে দিবে দিলে তখন এই যে ডিস্কের এইখানে এটা মাঝখানে কি থাকে দুই পাশে ব্রেক প্যাড থাকে প্যাড এটাকে চেপে দেয় চলে ব্রেক হয় এটার সাথে চাকা লাগানো থাকে, চাকা আস্তে আস্তে থেমে যায়। হ্যাঁ তো এই যে এটা যে কাজ করে কাজ করতে করতে এটা তো পারফরমেন্স কমে যায় নষ্ট হয়ে যায় কি ধরনের নষ্ট হয় ক্লিপার পিন ক্ষয় হয়ে যায় কেন ক্ষয় হয় ক্লিপার পিনের মধ্যে যে বুট কভার আছে এটা অনেক সময় ফেটে গেলে সাথে সাথে চেঞ্জ করতে হয় না হলে এটার মধ্যে ধুলে বালি ঢুকে ঢোকার পর ফ্রিকশনটা বাড়লে কি হয় সাউন্ড করে ক্ষয় হয় ক্ষয় হলে সাউন্ড করবে কেমন সাউন্ড করবে হার্ড ব্রেক করলে কোনো সাউন্ড করবে না গাড়ি ব্রেক করে জমায়া একদম জমে যাবে ক্যাট করে উঠবে অথবা ধীরে ধীরে গাড়ি হালকা ব্রেক করবেন কাট 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 সাউন্ড করবে কারণ ক্যালিপারটা তখন কি হবে এই প্লেটা কিন্তু যে প্লে আছে বা গজে যেটা বাংলা ওই প্লেটা যখন খেলে কট কট শব্দ কি জি স্যার বুঝে গেছে আচ্ছা আরেকটা হয় কি এই যে এটার মধ্যে যে কি আছে বুট কভার আছে না আপনি ধরেন যে ব্রেক অয়েল 2 বছর পর বা 20,000 কিলোমিটার চেঞ্জ করেন না 40-50 কত হাজার কিলোমিটার আগে চেঞ্জ করছেন আপনি জানেন না তাহলে কি হবে তো ফ্লুইডের মধ্যে ওয়াটার কনসেন্ট্রেশন আছে না তো ওয়াটার কনসেন্ট্রেশন যদি থাকে তাহলে ময়েশ্চার অ্যাবজর্ব করে কি করে ময়েশ্চার করে এটা রাস্ট হয় রাস্ট হলে চাপ দিবেন এটা আগায় যাবে কিন্তু আর ব্যাক করবেন যদি ব্যাক না করে তাহলে ডিস্ক অলের মধ্যে কি ডিস্কের মধ্যে অলওয়েজ লেগে থাকবে না প্যাডটা যদি লেগে থাকে তাহলে কি হবে টেস্ট করা হবে খ্যাস 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 এটা শব্দ হবে। এবং ডিস্ক গরম হবে চাকা গরম হবে। ঠিক আছে জি স্যার ইয়াসিন তুমি বাসায় যাও আমি বাসায় না তুমি বাসায় যাও বাসায় লোক আছে কলিং বেল আমি বলে এসছি তুমি বাসায় যাও লিফটের 4 ঠিক আছে স্যার তাহলে আপনার এই যে ক্যালিপার পিন কিন্তু পাওয়া যায় না পাওয়া গেলে কি হয় ব্লেড মেশিনে কি বানায় না হ্যাঁ আর কি করে আর বেশি এগুলো ক্ষয় হয়ে গেলে যদি আর বুট কভার এটার জন্য আলাদা গিরিজি পাওয়া যায়, একটু মোটা গিরিজ। হ্যাঁ আর যদি এটা কি হয় এটা ক্ষয় হয়ে যায় যদি এটার মধ্যে যেটার মধ্যে ঢুকে তাহলে কিন্তু তাহলে চেঞ্জ চেঞ্জ করতে হবে ফুল স্যার নাকি শুধু ক্লিপারটা ফুল ক্লিপারটা চেঞ্জ করতে হবে না ক্যালিপারই চেঞ্জ ফুল ক্যালিপারই রিভিশন বা যদি যদি ওয়ার্ক হয়ে যাবে কি বুঝতে পারছো আচ্ছা আপনাদের কোনো কোশ্চেন না স্যার না স্যার, তাহলে ক্যালিপারের মধ্যে কি কি প্রবলেম হয় একটা পিন যায় বুট কভার গুলো যায় কভারগুলো যায়। এবং পিস্টন জ্যাম হয়ে যায় জ্যাম হয়ে যায় পিস্টন কেন জ্যাম হয় যদি আপনি দীর্ঘদিন ব্রেক অয়েল চেঞ্জ করবেন না তাহলে ওটার মধ্যে ময়েশ্চার অ্যাবজর্ব করবে ময়েশ্চার হয়ে মরিচা পড়বে ভিতরে তাহলে জমে কি হবে স্টাক হয়ে যাবে স্টাক হয়ে থাকবে কি বুঝা গেছে স্যার সালমান এটা তো সালমান খানের মধ্যে গ্যাপ পড়ছে আর কি আসলে ভাবে লাগছে এনিওয়ে এটা হচ্ছে ক্যালিপার তাই না এরপর দেখেন ডিস্ক এন্ড ড্রাম ড্রাম দেখেন এটার নাম কি ডিস্ক ব্রেক ডিস্ক যদি আপনি এটা স্টাডি কি আছে বলেন তো স্টাডি কি আছে পার্ট আছে এর মধ্যে দাগ ব্রেক ডিস্কের মধ্যে দাগ পড়ছে না কোশ্চেন হলো কেন দাগ পড়ে ব্রেক ডিস্কের মধ্যে যদি আপনি ব্রেক প্যাড যদি নন জেনুইন হয় কি স্যার বুঝতে পারলাম না ব্রেক প্যাড যদি 2 নাম্বার ব্রেক প্যাড লাগায় তাহলে ক্ষয় হয়ে যাবে কেন ক্ষয় হয়ে যাবে ব্রেক প্যাডের ম্যাটেরিয়ালস কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি সেটা ব্রেক প্যাডে আলোচনা করব 2 নাম্বার ব্রেক প্যাড ইউজ করলে ক্ষয় হয়ে যাবে হ্যাঁ 2 নাম্বার চলতে চলতে ব্রেক যখন যে ক্ষয় হয়ে গেছে ব্রেক প্যাড নাই হয়ে গেছে তারপরেও চালাচ্ছে সেক্ষেত্রেও ক্ষয় হয়ে যাবে অথবা গাড়ি চলে না দীর্ঘদিন 5 বছরে 10,000 কিলোমিটার চলছে এমন ইতিহাস আছে গাড়ির আছে আমি পেয়েছি 4 বছরে 2600 কিলোমিটার চলছে
আরো কম চলে আরো কম চলার কাজ ঠিক আছে? তখন কি ব্রেক প্যাড হার্ড হয়ে যায়, এরপর তখন চলা শুরু হয়েছে, তখন ব্রেক প্যাড কিন্তু হার্ড হয়ে যায়, তখন ক্ষয় হয়। এখন ক্ষয় হয়ে গেলে কি, হোয়াট ইজ দ্য নেক্সট ইনিশিয়েটিভ? দেখছেন যে ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে গেলে কিন্তু কি শব্দ করবে, ব্রেকিং ইফেক্ট পড়বে, ব্রেক কম ধরবে, কি ধরবে না? জি স্যার। আচ্ছা, সো এই যে যদি কেটে যায়, দাগ হয়ে যায়, তাহলে লেদ মেশিন নিয়ে স্যার লেদ মেশিনে টার্নিং করতে হবে। আমি কালকে একটা ফেসবুকে ভিডিও দিয়েছি, দেখছেন? আমার গ্রুপে ফেসবুক পেজে একটা ভিডিও দিচ্ছে, এই ডিস্ক টার্নিং এর ভিডিও, ঠিক আছে? দেখে নিন, পেজে কি সবাই আছে না আমাদের? জি স্যার। তুমি লেট কেন, মিষ্টি নিয়ে আসো, যাও। ভালো হবো এই যে ডিস্ক টার্নিং এর ভিডিও দিচ্ছি, লেট শট, জি স্যার, এটা দেখছি এটা দেখে নিন, ঠিক আছে? স্যার। So, disc turning আসলে আমাদের কাজ একটা মেশিন শপ করে, but you have to know that how to do the turning. Okay, এখন টার্নিং করবে, টার্নিং করলে এটা কি পাতলা হবে না? জি স্যার। কয়বার টার্নিং করতে হবে, কতবার টার্নিং করা যাবে, এরপর তো একটা নির্দিষ্ট সময় আসলে বেশি পাতলা হয়ে গেলে চেঞ্জ করতে হবে। কত পাতলা, হাউ থিন, ব্রেক প্যাড চিবিটা পড়ে যায় পাতলা হয়ে যায়। হ্যাঁ ব্রেক প্যাড চিবিটা পড়ে যাওয়া তো হলো, ধরেন যেটা রিসপেক্ট হয়ে গেছে, মানে যার ব্রেক প্যাড পড়ে যাবে বুঝবেন যে বেশি চালা ফেলছে, আর যে টেকনিশিয়ান কাজ করছে ও কোন মতো ধরেন যে টার্নিং করছে আর কি, মানে টেকনিশিয়ান বলতে যারা লেদের লোক, এটা হয়, মানে পড়ে যায় বলতে বেশি পাতলা করে ফেলছে হ্যাঁ, মানে করতে হতে পাতলা আউট অফ রেঞ্জের বাইরে গেছে, তারপরে চালা দিয়েছে, এটা তো পড়ার কথা না। কত লেখা থাকে প্রত্যেকটা দিচ্ছে, এটা কি থিকনেস বলে না? এটা জি স্যার। থিক মানে কি, থিকনেস মানে কি, পুরুত্ব। আচ্ছা, এটা একটা নির্দিষ্ট পুরুত্ব থাকবে, এবং এটা যত কাটবেন তত পাতলা হবে, এই জন্য এটা মিনিমাম থিকনেস দেখেন, এটা হচ্ছে মিনিমাম থিকনেস 15 মিলিমিটার। ডিস্কটা কি লোহার হয় নাকি অন্য কোনো? এটা কাস্ট আয়রন, অথবা আরো কাস্ট আয়রন বলতে একদম কাস্ট না, ঢালাই লোহা না, বাট মিক্স আছে মেটালজি, এটা ওইভাবে ডিজাইন করা আছে, দেখছেন? মিনিমাম থিকনেস কত, 15 মিলিমিটার। মানে এটা থিকনেসটা 15 মিলিমিটার পর্যন্ত চালানো যাবে, এর নিচে গেলে সম্ভব না যাবে না। কত, 15 15 মিলিমিটার। সাইকেল কি আলাদা আলাদা? প্রত্যেকটা ডিস্কে লেখা থাকবে, ডিস্কের গায়ে, ঠিক আছে? তাহলে এটা ক্ষয় হয় কেন, যদি নন জেনুইন ব্রেক প্যাড ইউজ করবেন, তাহলে ব্রেক প্যাডের চেয়ে কিন্তু এটার দাম বেশি নাকি, এই জন্য জেনুইন ব্রেক প্যাড ইউজ করুন। জেনুইন ব্রেক প্যাডের মাইলেজ ভালো পাওয়া যায়, একটা জেনুইন ব্রেক প্যাড 20,000, 16, 17, 18,000 কিলোমিটার চলে, 100% জেনুইন, আর নন জেনুইন 8-10,000 শেষ, 10,000 যায় যায় স্যার, ব্রেক প্যাড কি যায়, কত কিলোমিটার যায় আপনার যেগুলো লাগান বা নর্মালি? জেনুইন ব্রেক প্যাড 10,000 কিলোমিটার যায় স্যার, এর বেশি, 10, 12, 14, 15,000 কিলোমিটার যায়। 15,000 কিলোমিটার। এমনও কাস্টমার আছে 20,000, মানে লং ড্রাইভে যদি চলে, আর কি নির্ভর করে স্যার। লং ড্রাইভে চলে তাহলে বেশি দেবে, আর জ্যামের মধ্যে চলে বারবার ব্রেক করবে, জেনুইনের বিকল্প কিছু নাই, তবে 20% মানুষ জেনুইন লাগায়, ম্যাক্সিমাম মানুষের কপি লাগায় দেয় স্যার। তাহলে এটা তো বুঝে গেছে নাকি, ডিস্কের ফাংশন তো বুঝে গেছে। এখন লেদের ডিস্ক পাঠাবে, এখন কি করছে, মানে লেদ মেশিন তো সবসময় এক্সপার্ট লোক কাজ করে না, অনেক সময় হেল্পার দিয়ে কাজ করে না, জি স্যার। হেল্পারকে বলছে কাজ করতে কাজ করতেছে, আপনি দেখলেন যে 15 মিনিট নিচ্ছে, আপনাকে তো বুঝতে হবে জিনিসটা, না তো আপনি প্রবলেম করতে পারবেন, তাহলে আপনার মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে যাবে। আচ্ছা, এরপর আসুন ড্রাম। ও ড্রাম তো পুরো একটা আছে না, এই ড্রাম কেন ক্ষয় হয়, সেম রিজন, ড্রাম ক্ষয় হয়, ড্রামও টার্নিং করতে হয়, ঠিক আছে? ড্রাম টার্নিং করলে ডায়ামিটার বাড়বে না কমবে, পারবে কি সালমান জি চিন্তা কি করতেছে বলো, গার্লফ্রেন্ড কি আজকে কথা বলে নাই নাই স্যার। না, স্যার পর্তুগালে ড্র করছে, এখানে মন খারাপ স্যার। ওই জন্য। আচ্ছা,
তাহলে এটা ডায়ামিটার বাড়বে। তাহলে এটা ডায়ামিটার ম্যাক্সিমাম কত? এই দেখেন 201 মিলিমিটার ম্যাক্সিমাম ডায়া। 201 আর 201 মিলিমিটারের উপরে গেলে প্রত্যেকটার সাথে এগুলো লেখা থাকে লেখা থাকে। গ্রাম এবং ডিক্স ডিক্স এবং সাথে গ্রাম লেখা থাকে। দুটোতেই লেখা এখন থাকে। আমার মাপতে হবে এখানে কত মিলিমিটার আছে, হ্যাঁ, মাপতে হবে কত মিলিমিটার মাপতে হবে কত মিলিমিটার আছে। থিকনেস টুক মাপ নিতে হবে স্যার নাকি হ্যাঁ, কোনটুক মাপতে হবে স্যার এটা একটু দেখা যাবে স্যার ভিতরেটা ডায়ামিটার মাপতে হবে, ভিতরে যে ভিতরেটা ডায়ামিটার কত মানে ধরে দেখানো যাবে আছে। এই ডায়ামিটারটা বার্নিয়ার দিয়ে মাপ দিব না ফ্রিজে দিয়ে মাপ দিব ডায়ামিটার দিয়ে এদি মাপবেন, ভার্নিয়ার দিয়ে মাপবেন, বার্নিয়ার দিয়ে তো মাপা যাবে না মাপা যাবে। অথবা আপনি ফিলে এই দিয়ে মাথা মাপবেন। থেকে একের উপর মাথা পর্যন্ত কতটুকু আছে এটা দেখে নিতে হবে না 201 মিলিমিটার। আর ওইটা ওটা ওটা ধরনের থিকনেস মানে হচ্ছে এটা এটা কত? থিকনেসটা তো মানে দুই পাশ থেকে বার্নিয়ার দিয়ে মাপ নিতে হবে হ্যাঁ, বার্নিয়ার দিয়ে মাপ নিতে হবে হ্যাঁ, ভার্নিয়ার দিয়ে কত? স্লাইড ক্লিক করে দিবো। বার্নিয়ার দিয়ে মাপা যাবে হ্যাঁ, বাকিটা আচ্ছা, হ্যাঁ, মাপা যাবে ভার্নিয়ার দিয়ে। এবার দেখেন ব্রেক ডিস্ক এন্ড সরি ব্রেক প্যাড এন্ড ব্রেক শু। ব্রেক প্যাড এন্ড ব্রেক ব্রেক সারা প্রশ্ন করাচ্ছে একটা কেন দুইটা? কিসের ড্রাম কি টার হয়ে যায় ওটা কোন কারণে হয়? হুম, কাটতে যেটা হয় এটা হয় ড্রাম কাটতে যেটা হয় ব্রেক শু শক্ত এক পাশ কম ধরলে বেশি খাইলে কম খাইলে টাল হয় কাল হয় অ্যাকচুয়ালি কি কম বেশি খাইলে হয়, কম বেশি খাইলে হয়। ঠিক আছে? টার হলে সাউন্ড করবে তারপরে ব্রেক প্যাডের লাভ হবে এরকম ব্রেক ধরলে সেটা আপনি ধরে ব্রেক ও ব্রেক প্যাডের লাভ হবে আচ্ছা, এটা তো বলিনি। যে কোনো একটা ব্রেক ড্রাম এবং ডিস্ক সাউন্ড থাকলে ব্রেক ডিস্ক এবং ড্রাম যদি চাল থাকে, যখন হাই স্পিডে ব্রেক করেন ব্রেক প্যাডেল ভাইব্রেশন হবে। ফোটাবে এমনি যদি ফোটাবে ব্রেক প্যাডেল যদি ভাইব্রেশন করে তাহলে বুঝবেন যে ডিস্ক অথবা ড্রাম টাল আছে। কেমন? যখন এটা চলবে তখন তো টাল না তাহলে স্পিড দিয়ে ঘুরবে, আর যদি টাল থাকে তাহলে এমন করবে না, মাছ ধরা বসির মতো ফোটাবে করবে। এই তো এই ভাইব্রেশনটা প্যাডের সাথে লাগবে। প্যাড মারবে পিস্টন কে, পিস্টন মারবে ফ্লুইড কে, ফ্লুইড মারবে মাস্টার সিলিন্ডারের সাথে। তো কি বুঝতে পারছেন? ব্রেক প্যাডের বলে এবার হচ্ছে প্যাড এন্ড শু, ঠিক আছে? ব্রেক শু হচ্ছে এটা, তাই না? আর ব্রেক প্যাড দেখেই তো বুঝতে পারছেন এটা কি দিয়ে তৈরি আসে। এটার ম্যাটেরিয়ালস কি? ফাইবার, মাইকা, সিলিকা, অ্যাসবেস্ট, সিরামিক এবং কার্বন। এছাড়াও আরো কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো দিয়ে ব্রেক প্যাড এবং শু বানানো। এবং যে ব্রেক প্যাডের মধ্যে ফাইবারের পরিমাণটা বেশি থাকে এই ব্রেক প্যাডটা হচ্ছে ভালো। ভালো বলতে ফ্রিকশন হলেও হিট কম উৎপন্ন হয়, ক্ষয় কম। আর যেটা সিরামিক বেশি থাকে এটা দিয়ে ক্ষয় বেশি হয়। অনেক ব্রেক প্যাড আছে ব্রেক করলে কিস কি শব্দ করে না? ড্রাম খায় ব্রেক প্যাড হয় না হয় ড্রাম আর 2 নম্বর ব্রেক প্যাড হলে কি হয়? ড্রাম খায়, কিস কি শব্দ করে, কালি বের হয়। ডাস্ট বের হয়, ডাস্ট কালি বেশি বের হয়, ঠিক আছে? সো এই জন্য আপনাকে অলওয়েজ জিনুইন ব্রেক প্যাড ইউজ করতে হবে। জিনুইন ব্রেক প্যাডে কোনো কাস্টমারের সাথে পারাবে না কাস্টমার শুনেন, হয়ে গেছে স্যার এইটা ঠিক করা দেখি আমি কখনোই নন জিনুইন পার্টস বিক্রি করি না। জি স্যার এটা আমাদের বিরুদ্ধে আমি কখনোই নন জিনুইন পার্টস বিক্রি করি না। নন জিনুইন পার্টস বিক্রি করলে বিপদে আমি পড়ব। কেমন? ধরেন যে নন জিনুইন পার্টস ইউজ করছি না, আপনি জানেন জিনুইন পার্টস, কিন্তু নন জিনুইন পার্টসে ডিফেক্ট যদি থাকে প্রবলেম আর ধরতে পারবেন না। আপনি তো মাথা সেটাই করে ফেলছেন যে আমি পার্টস চেঞ্জ করছি, এটা তো সমস্যা হওয়ার কথা না, কিন্তু প্রবলেম হয়ে যেতে বুঝে গেছে? স্যার
তবে একটা কাস্টমারের কাছে পার্স বিক্রি করা খুবই টাফ। এমজি কদিন পরে এমজিটা এখনো মানে মানে শুনেন, এমজি আমি শুরু করছি, আপনি হন্ডা বলেন, মিৎসুবিশি বলেন, পার্স বিক্রি করে মজা পাবেন। তোমার ইচ্ছার লোকের কাছে পারো বিক্রি করো। স্যার এগুলো ফার্স্ট একটু আনতে হচ্ছে। মানে কেন ওদের মাথা কাস্টমার দোকানদারা খারাপ করে ফেলছে, সেম কোয়ালিটির সেম দেখতে কিন্তু মাল ডিফারেন্ট, দাম কম বেশি। মানে হাজার ধরনের পার্স, কি বলে যে একটা এক সেট মাউন্টিংয়ের দাম তো এটা 35,000, 34,500 ওই 34-35 জিনুইনটা 8,000 টাকা পাওয়া যায়। আবার 6,500 টাকা পাবেন মালাম। স্যার এই মালটাতে রিকন্ডিশন জর্নি মোটর আছে। ভালো। আবার মিট্টোটার লোগো দেওয়া আবার 3,000 টাকা আছে। স্যার এই রিকন্ডিশন মাল 35,000 টাকা বলে ভাই, হ্যাঁ রিকন্ডিশন মাল কিনতে লাগে। রিকন্ডিশন শুনেন ওটা কথা বলি, প্লাস্টিক আইটেম, রাবার আইটেম ডাজ নট কভার আন্ডার ওয়ারেন্টি। না লাগানি যে কোনো ম্যানুফ্যাকচারার কেউ আপনাকে ফ্রিকশনাল আইটেম আর রাবার আইটেম ওয়ারেন্টি দিবে না, কিন্তু আপনি কেন দিবে না? কারণ রাবারের একটা নির্দিষ্ট টাইম আপনি চালান মানাস না, একটা সময় পর নির্দিষ্ট ড্যামেজ হয়ে যাবে। সো এই ওয়ারেন্টি আপনি কিভাবে আপনি মাউন্টিং আপনি নন রিকন্ডিশন লাগান, এটা মাথায় খেলে না। স্যার এটা আমার আগে খেয়েছি। এটা তো মাথায় খেলে না আমার, ওটা তো রাবার আইটেম। ওটা যদি 2 বছর 3 বছর পরে থাকে, ওটা গাড়িতে লাগালে হিট পড়বে ওটার মধ্যে, ওটা সাথে সাথে শেষ হয়ে যাবে। আগে খেয়েছি স্যার। এবং গাড়ির স্পেয়ার পার্টস যারা অরিজিনাল ম্যানুফ্যাকচারার একটা নির্দিষ্ট সময়ের পর পর রাবার আইটেম ডিসক্লোজ করে দেয়, ডাম্পিং করে দেয়। ধুলাই করতে গিয়ে যে ইঞ্জিন মাউন্টেন আনলে কি ওটাও কি ভালো হবে? আপনি মাউন্টিং আপনি রিকন্ডিশন ইউজ করতে পারবেন। পারবেন। চেবিন নতুন লাগাইতে হবে। এখন আপনার গাড়ি হলো কত মডেল? ধরেন যে 11 মডেল, 12 মডেল। এখন 12 মডেলের মাউন্টিং আপনি তো 12 মডেলের মাউন্টিং না, তো মাউন্টিংটা তো যেটা আগে ইউজ হয়েছে কোনো গাড়িতে ইউজ হয়েছে না, আবার 14 বছর ইউজ হয়েছে। এবং একটা ম্যানুফ্যাকচারার বানাইছে, বানাই ওই মালটা তো কেউ ইউজ করছে, তারপর তো রিকন্ডিশন হয়েছে, রিকন্ডিশন কি? ইউজ জাপানি ইউজ জাপানি ইউজ আছে, যেখানে ইউজ তো এবিএস কি আজকে আমি আসবো তো, বা অনেক সময় আছে। এবিএস সিবিডি আরে ভাই আসবো তো, আজকে হবে। কি আজকে শেষ হয়ে গেছে। ব্রেক আজকে শব্দ হিসেবে কিন্তু পসিবল ফেল করে এবং কাস্টমার কমপ্লেইন কালকে হবে। হ্যাঁ ব্রেক But break-এর এবিএস সিবিডি মানে theoretical শেষ হবে। এইগুলো তো শেষ করবে। Welcome to Auto Technica. দেখেন একটা ভিডিও দেখেন। Today we will see Right the up there. second part of how an automotive disc brake system works. In the last part, we saw the working principle at the wheel side. In this part, we will see how it works at the pedal side. ফার্স্ট সিলিন্ডার, The master cylinder is the main part here. It transfers the force on the pedal to the calipers. There is a Sure. push rod, outlet port. and a fluid reservoir tank. কিন্তু Let's see what's inside the master cylinder. There are inlet ports for the fluid to reach the cylinder, compensating ports, primary piston, secondary piston, retaining springs, and piston seals. Now, let's see how the master cylinder works. When you press the brake, the push rod pushes the primary piston, closing the first এখানে যখন পারবে তখন কি কম্প্রেস শুরু করে দেবে। This creates pressure in the cylinder, which pushes the secondary piston and furtherly closing the second compensating port. Hence, both pistons will push the fluid to their corresponding calipers. In case if the secondary piston fails to build up pressure, the primary piston can still develop মানে যখন আপনি প্রেস দেন তখন এইভাবে কাজ করে। And if the primary piston fails, the secondary piston will not receive any pressure to move. So the push rod at the end of the first piston can push secondary piston, which requires much force to be applied on the brake pedal. Even for a fully functional master cylinder, pushing the pistons through the brake pedal requires much force. So later on, another component named boosters were introduced. The brake booster comes between the pedal and the master cylinder and utilizes the vacuum from the engine, Vacuum from engine. assisting the brake pedal এটা and কোথায় থাকে? exiting Independent the protection. side brakes. Let's take a look Okay. inside the servo. It consists of a valve rod, dust boot, air filter, valve spring,
diaphragm spring, vacuum check valve, hydraulic push rod. When you push the pedal, the valve rod opens the এটিতে inlet বাধা valve, ঢুকবে কারণ কি allowing air এটি into যখন the মুভ করবে diaphragm এদিক দিয়ে তখন এটার মধ্যে কি যে ভ্যাকুয়াম তৈরি হবে না This ন্যাচারাল air, বাতাসের মধ্যে along ঢুকবে with the vacuum created by এবং the এই engine যে in the diaphragm এটা এই বাতাসটা কি টানতেছে ইঞ্জিন the diaphragm, and furtherly এবং pushing তখন ডায়াফ্রাম এদিকে মুভ towards the করবে master cylinder. Thus provides assistance and reduce the effort in braking. এই ব্রেক And that's how an automotive braking system works. Thanks for watching, and stay tuned for more presentations from Autotech Labs. কি বুঝতে পারছেন ব্রেকটা কাজ করে কেমনে হ্যাঁ আরেকবার ওকে Welcome to Autotech হ্যাঁ ভিডিওটা ওরা বানাইছে Labs. রোড Today we will see the second part of how an automotive disc brake system works. In the last part, we saw the working principle at the wheel side. In this part, we will see how it works at the pedal side. The master cylinder is the main part here. It transfers the force on the pedal to the calipers. There is a push rod, outlet port, and a fluid reservoir tank. Let's see what's inside the master cylinder. There are inlet ports for the fluid to reach the cylinder, compensating ports, primary piston, secondary piston, retaining springs, and piston Yes, sir. seals. এই জিনিসটা Now, let's see how the master cylinder works. When you press the brake, the push rod pushes the primary piston, closing the first compensating port. This creates pressure in the cylinder, which pushes the secondary piston, and furtherly closing the second compensating port. Hence, both pistons will push the fluid to their corresponding calipers. In case if the secondary piston fails to build up pressure, the primary piston can still develop pressure with বলছি increased একটা পিস্টন যদি মিসও করে দ্বিতীয় পিস্টন কাজ করে মানে ব্রেক হবে And if the primary piston fails, the secondary piston will not receive any pressure to move. So the push rod at the end of the first piston can push secondary piston, which requires much force to be applied on the brake pedal. এই পিস্টনের চাপে ওই পিস্টন Even for a fully functional master cylinder, pushing the pistons through the brake pedal requires much force. So later on, another component named boosters were introduced. The brake booster comes between the pedal and the master cylinder and utilizes the vacuum from the engine, assisting the brake pedal and makes it easier to apply brakes. Let's take a look inside the servo. It consists of a valve rod, dust boot, air filter, valve spring, diaphragm spring, vacuum check valve, hydraulic push rod. When you push the pedal, the valve rod opens the inlet valve, allowing air into the diaphragm front chamber through the filter. This air, along with the vacuum created by the engine in the diaphragm rear chamber, pulls the এদিক দিয়ে diaphragm যখন এই যে and এদিক দিয়ে যখন further ধরেন যে pushing the push rod মুভ করে towards the master তখন এই যে cylinder. বাতাসটা ঢুকবে ন্যাচারালি ঢুকবে Thus provides বাইরে থেকে বাতাস assistance নেয় and reduces the তাহলে effort ফিল্টারটা in কেন braking. হবে বাতাস অটোমেটিক যায় নেয় না That's how an automotive সবসময় তো না না braking ব্রেক পাড়া system দিলে তখন পাড়া হ্যাঁ রাইট দিলে যখন বাতাস ব্রেক তখন না সবসময় তো আরপিএম হাই হচ্ছে ব্রেক পাড়া দিলে তাহলে আরপিএম একটু হাই হয় না না এটা সামান্য একটু ওটা বোঝা যায় না কাউন্টেবল এটা সামনে তো দেখেন
লোক ফ্যান লাগাচ্ছে, ফ্যান চেঞ্জ করতেছে। কিসে? ডোর লক আগেরটা লাগাই দিই। আর লাগানোর দরকার নেই। ওটা লাগাতে হবে। এটা এটা আসলে এই ভিডিওটা খুব বেশি ফ্রুটফুল না, ঠিক আছে? এই এটা কি বলবো, সামনে এই জন্য বোরিং লাগতেছে না? জি স্যার। ফোন ফোন লাগে না স্যার, স্যার সাউন্ড স্যার সামনে আছে। অন্য সাউন্ড দিবেন নাকি? হ্যাঁ, অন্য সাউন্ড নাকি? ফোনে লাগাইছিস না? নেই, ফোনে লাগাইছিস না? একই ভিডিও নাকি না অন্য কোনো আর অন্য সাউন্ড দিছি। মনে হচ্ছে এটাই এদের সাউন্ড না? স্যার এটাকে আমরা ডিস বুঝে গেল? জি স্যার ক্লিয়ার স্যার, এগুলো তো মেকানিক্যাল জিনিস, এগুলো অনেকের কাছে ক্লিয়ার না, না এপিএসএস একটু বেশি সময় দিলে তখন ওগুলা সহজ হয়ে গেল। এগুলো যদি বুঝেন ওগুলা খুব সহজ হবে। বিএসসিবিডি মেকানিক্যাল ব্রেকটা, হ্যাঁ, হ্যান্ড ব্রেক। কি বলেছে? স্ট্রোক ক্লিয়ার সব দেখছেন? মেকানিক্যাল এটা বুঝতে পারছেন নাকি? ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। সানলাইট দিলেন? লাইট দেখো। আমি ঠিক আছে ডিস্ট্রিক্ট তো পড়ে দিন, তারপর তো বলবেন আর কিছু এই যে মেকানিক্যাল ব্রেকের, ঠিক আছে? জি স্যার এই জিনিসটা কি বুঝে গেছে? জি স্যার কোনো কোশ্চেন আছে কিনা বলেন? কোশ্চেন নাই স্যার। বুঝলে? কোশ্চেন না থাকলে তো বিপদ। বুঝবেনই তো স্যার। তার মানে বুঝে নাই স্যার, হ্যাঁ, তার মানে বুঝি নাই স্যার। কোশ্চেন নাই মানে তো বিপদ। তোমার কোশ্চেন নাই, সব বুঝছো? আচ্ছা, যে কোনো একজন একটা কোশ্চেন স্যার পানি আছে মনে হয় করে আমি নাই পারি বলতে বলতেছি। হ্যাঁ স্যার, আচ্ছা এবার আসেন। মজার জিনিস। শুধু মনে আছে না, অনেক মজা আছে। ব্রেক প্যাডেল, জান কথা বলা যাবে না। ব্রেক প্যাডেল, ব্রেক সুইচ, মাস্টার সিলিন্ডার, তারপর হচ্ছে ব্রেক বুস্টার, তারপর ফ্লুইড লাইন, ব্রেক লিভার। তারপর হচ্ছে জাংশন, হুইল সিলিন্ডার, তারপর হচ্ছে কি শু, তারপর অ্যাডজাস্টিং স্ক্রু, এরপর অ্যাডজাস্টার স্ক্রু, প্লেট, ক্লিপার পিন, ক্লিপার পিস্টন, এই কথা বলি এগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? তুমি
ব্রেক ক্যালিপারের কি সমস্যা? ব্রেক ক্যালিপারের পিন ক্ষয় হয়ে যায়। 2 নম্বর হচ্ছে পিস্টন জাম হয়ে যায়। আর হচ্ছে বুশ কভারের আসতে যাওয়া লাস্ট রাবার ফেটে যায়। বুস্ট ফেটে যায়। এই কে ও কোশ্চেন নাই? স্যার সত্য কথা বলতে স্যার বিষয়গুলো আমার কাছে একবারে নতুন স্যার। আমি মানে এত করতে পারলো স্যার, আমি মানে বলতে পারতেছি না বুঝতে স্যার। এইখানে আমি তো বুঝতে পারছি আমার মতোই তো অবস্থা। জি স্যার, মানে যারা কেমন? সত্য কথা যেটা স্যার। আমার অবস্থা, আমি আসামের যখন ভর্তি হলাম এমবিএ তে, তো প্রিন্সিপাল অফ ফাইন্যান্স কি এবিএস। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের আপনার অবজেক্টিভ জানতে হবে, এরপর আপনাকে বুঝতে হবে। নাম কি? অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। মানে নাম শুনে কিন্তু টেকনোলজি অনেক কিছু বোঝা যায়, তাই না? অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম মানে ব্রেক যখন করবেন চাকা যাতে লক না হয়। অ্যান্টি লক কি করে মানে স্যার আম্মা বলে। কালকে থেকে এসে সামনে বসে মনে স্যার আচ্ছা বাসা থেকে ফোন দিতে হবে। অ্যান্টি-লক ব্রেক সিস্টেম। অ্যান্টি লক ব্রেক সিস্টেম। ব্রেকিং সিস্টেম টাইম লিমিটেড টাইম। হ্যাঁ। কটা বাজে? ও 9টা বাজে না এখন। অনেক ইবিডি আছে, ইএস অনেক ডিসপ্লে। শুনেন, ইভিডিএসপি খুব বেশি না। আমি বলি আপনি যদি ব্যাটারিক্যাল ইগনিশন সিস্টেম যখন পড়াইছি, এরপরে ইলেকট্রনিক ইগনিশন সিস্টেম দ্রুত হয়ে গেছে না? এখন দ্রুত আগে বাট কনসেপ্ট বুঝতে হবে। অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম মানে এই টেকনোলজিটা আমরা কখন চিনি? যখন মোটরসাইকেলের শক অ্যাবজর্বারে যেদিন থেকে লেখা আছে এবিএস, সেদিন থেকে আমরা জানি যে এবিএস সাধারণ পাবলিক, তাই না? এরা কিন্তু জানে, কিন্তু গাড়িতে অনেক আগ থেকেই এবিএস টেকনোলজি আছে। কথা ভাই কথা বলা যাবে, ঠিক আছে? দেখেন an anti-lock braking system is a safety and discrete braking system used on automobiles such as cars, motorcycles, trucks and buses. এটা গাড়ির হচ্ছে ব্রেকিং সিস্টেম ব্যবহার করা এবিএস, এবং এন্টি লক ব্রেকিং সিস্টেম মানে স্কিড যাতে না করে চাকা। কেন করবে না? ধরেন যে আপনি ব্রেক করছেন, ব্রেক করে চাকা যদি 100% লক হয়ে যায়, মানে চাকা একদম লক হয়ে যায়, তাহলে চাকা পিছলে যাবে না? জি স্যার পিছলে যায় না? হাইওয়েতে যখন চলেন দেখবেন চাকার দাগ অনেক সময় দেখা যায়, কিন্তু জি স্যার। দেখা যায়, দেখা যায় চাকার দাগ। এটা স্কিডিং এর ফলে। মানে স্কিডিং কেন হয়? যখন ব্রেক করছে একদম লক হয়ে গেছে, আর গাড়ি তো গতি জড়তা আছে, একটা গাড়ি সেন্সরায় গেছে, এই যে সেন্সরায় যায়, দিস কল স্কিডিং। চাকা পিছলে যাওয়াকে বলা হয় স্কিডিং। মানে এই জিনিসটা হবে না। এই জিনিসটা হবে না। এখন ধরো যে মানে গাড়ি চলতেছে, এটা ঘুরতেছে, হঠাৎ করে আটকে গেছে, তো এটা সহজে পিছলে যাবে। এটা মনে হয় ছেড়ে দেয় স্যার একটু না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কোশ্চেন পরে নেবো, হ্যাঁ কোশ্চেন পরে নেবো, আগে আলোচনা শেষ করি। জি স্যার। দেখেন এই যে যাতে চাকা পিছলে না যায়, এই জন্য এই টেকনোলজি ডেভেলপ করেছে। এখন প্রশ্ন হলো যে চাকা যে পিছলে যাবে না, কি করতে হবে তাহলে? তো আমরা যখন ব্রেকে চাপ দিই, ব্রেক মাস্টার সিলিন্ডার হয়ে ফ্লুইডটা কোথায় যায়? বেশি করে দেয়। এবিএস নাই যেটাতে জাংশন লগে থেকে একটা হুইসেল না। ওই সিলিন্ডার যাবে, ব্রেক, তারপর হচ্ছে এই পা পিস্টনে যাবে, গিয়ে চাপ দেবে, যতক্ষণ ধরে থাকবো ততক্ষণ ডিরেক্টলি ও চাপ দিয়ে ধরে থাকবে, পিছলে যাবে না, মানে লক হয়ে যাবে, চাকা পিছলে যাবে। তাহলে চাকা পিছলে যাবে না কখন? আপনি ব্রেকটা, এই যে ডিস্কটা আছে, এই যে ডিস্কটা আছে, ডিস্কে ধরেন যে ফ্লুইড চাপ দিতে লক হয়ে গেছে, এইভাবে একদম আটকা হয়েছে, তাহলে সেটা পিছলে যাবে। কিন্তু যদি আপনি কি করতে পারেন, ব্রেক ফ্লুইডটাকে মানে আপনি কি করতে পারেন, যখন আপনি এই যে দেখেন, আপনি যখন যদি ব্রেকটাকে এভাবে ধরতে থাকতে পারেন, তাহলে কি হবে? পিছলে যাবে, চাকা তো আটকেবে না। তো এইভাবে করুন। এইভাবে যদি করতে চান, তাহলে আপনি ব্রেক ফ্লুইড প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে। ব্রেক ফ্লুইড প্রেশার, এই যে আপনি চাপ দিলেন, এই চাপ দিছেন মানে হয়ে আছে, কিন্তু আপনি চাপ দিচ্ছেন, কিন্তু মাঝখানে ব্রেক ফ্লুইডটাকে কন্ট্রোল করবে, মানে কাট অফ করে দেবে মাঝে মাঝে, মানে যেতে দেবে না, যেতে দেবে, অন অফ করবে ফ্লুইড প্রেশারটাকে। তাহলে কি, যদি সেকেন্ডে 15 থেকে 20 বার মানে ব্রেক ফ্লুইডটাকে অন অফ করে প্রেশার নাই, প্রেশার আসছে, এমন যদি করে, তাহলে এটা এমন হবে না? এটা করে কেমনি? এই জিনিসটা করে কেমন? আপনার জিনিসটা
এই যে ধরা ছাড়া করতে হবে। এটা কেমন করে দেখাচ্ছি দেখেন। ধরেন এটা হচ্ছে একটা ডিস্ক, হ্যাঁ জি স্যার। ডিস্কের মধ্যে ক্যালিপার পিস্টন আছে। আচ্ছা এইভাবে তো ঠিক আছে না, এটা ডিস্ক তাই না? আচ্ছা ডিস্কের এটা হচ্ছে ধরেন ব্রেক প্যাড তাই না? ব্রেক প্যাড। আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে পিস্টন, হ্যাঁ ক্যালিপার পিস্টন, ঠিক আছে? এবং কি করছে ক্যালিপার পিস্টন এইভাবে থাকে না, এইভাবে থাকে। এখন এখান থেকে ফ্লুইড লাইন আছে, বুঝতেছেন আমার কথা? বুঝতেছি স্যার। ইয়া তার নাম ভালো করে স্যার, নাম নিতে কাঁসায় নাম দিতে স্যার। আচ্ছা কি বলছি? ইয়া ও ইয়া সামনে রুকো কোন স্যার? ইয়া ও রোকন, এবার ভালো রোকন, ঠিক আছে। এই দেখেন এটা কি ব্রেক ফ্লুইড লাইন না? তাহলে দেখেন ব্রেক ফ্লুইড লাইনটা একদম বেসিক জিনিস, যদি এটা বুঝতে পারেন তাহলে আপনাকে আর বেশি ইয়ে করতে হবে না। তাহলে মাস্টার সিলিন্ডার ধরেন, মাস্টার সিলিন্ডার করে নেন। এটা ব্রেক প্যাডেল, ঠিক আছে? ব্রেক প্যাডেল মাস্টার সিলিন্ডার চাপ, আর এটা এখান থেকে এখানে দিলাম, এবার বুঝে নেন। মানে যখন মাস্টার ধরে চাপ দেবো ফ্লুইডটা কি আসবে, এদিকে আসবে, এসে চেপে ধরবে। তো যতক্ষণ চেপে ধরে থাকবেন ততক্ষণ চেপে ধরে থাকবেন, তাই না? কিন্তু আপনি চেপে ধরে আছেন, আবার এটা কন্ট্রোল হবে। কিভাবে কন্ট্রোল করবেন? ধরেন বুঝছে? এটার নাম কি বলেন তো? ইবিস মডেল আছে না, এই যেটার নাম কি? একটা কয়েল, এটা দাঁড়ান। কি কয়েল স্যার। না কয়েল, এটা হলো মেটাল কোর, এটার নাম কি? সলিনয়েড। সলিনয়েড না কি? সলিনয়েড কি না? আবিদ না তোমার নাম? ওয়াহিদ। আবিদ কে? ও আবিদ। আচ্ছা তাহলে এই যে কি করবে, ধরুন যে এটা ফ্লুইড লাইন তাই না? এটা এমন থাকবে নরমালি, কিন্তু যখনই হার্ট ব্রেক করবে তখনই এই পিস্টন, এটা পিস্টন এটা মুভ করবে। তো তখন কি হবে, এটা যদি বারবার উঠানামা করে তাহলে ফ্লুইডটা কি কাট অফ হবে না? হবে কি না? তুমি কি বুঝতেছো না নাকি? বুঝতেছো না? তোমার মাথা একটু আগ থেকে অন্য জায়গায়। আমি আরেকবার তোমাকে মারবো। প্রেশার একবার দিয়া ফেলে তখন তো কাট অফ করা তো কোনো লাভ হইতেছে না। কেন? প্রেশার তো এক স্টেশন পর্যন্ত একবার চলে গেছে। গেছে না? হ্যাঁ। এখন গেছে, এরপর যখন আমি এটা পিছনে উঠাই দিই এভাবে দিই, তাহলে প্রেশার কি দিকে আরো প্রেশার তো এদিকে হয়ে রয়েছে না স্যার? হ্যাঁ প্রেশার এদিকে হয়ে রয়েছে না? প্রেশার তো হয়ে আছে, কিন্তু যখন কাট অফ করবো, বারবার অন অফ করবো, তখন প্রেশার হয়ে আছে। তার মানে প্রেশার হয়ে আছে, তার মানে একবার হয়ে আছে, কিন্তু যখন আমি ছেড়ে দিব, মানে যখন আমি ব্রেক করবো তখন হচ্ছে প্রেশারটা হয়ে আছে না? তো যখন এই যে এটার মধ্যে যখন সিগন্যাল হবে, যখন এটা উঠানামা করবে তখন তো এটা খেলবে। যেমন লাইট এই যে ক্লিক হয়ে যায়, আপনি যেটা বলছেন স্যার ওর সাথে থেকে যাই আছে না, যেই আছে না লাস্ট সিলিন্ডার পিস্টনের পর থেকে এই দুটো লাইনটা তো পুরোটাই প্রেশার হয়ে আছে। প্রেশার হয়ে আছে, কিন্তু এর কিন্তু মাঝখানে যদি যখন আমি কাট অফ করে রাখলাম, আমি তো ধরে রাখলাম, এটা তো আর বাড়বে না। মানে এটা ধরে আছে, ওটা তো জাস্ট প্রেশারটা কাট অফ করবে, প্রেশারের উপরেই কাট অফ করবে। মানে প্রেশারটা ধরে আছে না, এটা এরকম করবে। এক হইতে পারে কি স্যার প্রেসারটা ওই নিয়ে আসতেছি আমি, প্রেসারটা নিয়ে কনসেপ্টটা বুঝলাম। হ্যাঁ নিবে নিয়ে কমায় আবার এবার দেখেন। কমায় করে দিবে দেখেন এরকম হতে পারে। আমি একটু শেষ করি, জি স্যার। কোশ্চেন করে নিচ্ছি। আচ্ছা দেখেন, এই যে এটা এই সলিনয়েডটা অপারেট করে কি? এই সলিনয়েড হলো এবিএস মডিউল। এবিএস মডিউলের মধ্যে সলিনয়েড আছে না? এই মডিউল। এই যে যখনই আমি এই ইসিউ থেকে সিগন্যাল যাবে, ভোল্টেজ আসবে এটার মধ্যে, এটা যতবারই ভোল্টেজ যাবে, এটা প্লাস না মাইনাস, ইসিউ থেকে ভোল্টেজ আসবে, তাহলে এটা কি করবে?
যদি ভোল্টেজ আপনি যে অন অফ ভোল্টেজ এখানে অন অফ হবে তাহলে এটা কি এরকম করবে না এই জিনিসটা তো করবে তাই না তো এটা হলে ফ্লুইডটা কাট অফ করবে ফ্লুইড প্রেসারটাকে কাট অফ করবে আমি আসতেছি তোমার প্রশ্ন ক্লিয়ার হবে একটু পরে এটার বেসিক কনসেপ্ট এরপর দেখ তাহলে এইভাবে এবিএস কাজ করে কিন্তু জি স্যার তাহলে এবিএস এর কাজ করে এবিএস এর মধ্যে কি কি কম্পোনেন্ট আছে লাইক কম্পোনেন্ট অফ এবিএস কম্পোনেন্ট অফ স্যার একটু পেস ফেস শুরু করে দাও এই তখন থেকে পেশেন্টটা কিছুটা নেয় নিয়ে আবার দেয় নিয়ে আবার দেয় নিয়ে আবার দেয় এরকম হয়। কম্পোনেন্ট অফ এবিএস লাগেন এক নাম্বার লাগেন হুইল স্পিড সেন্সর আমি যেটা হুইল স্পিড সেন্সর দুই নাম্বার লাগেন এবিএস ইসিইউ হুইল স্পিড সেন্সর এবিএস ইস্যু স্পিড সেন্সর এই যে লাগা আছে এবিএস Actuator. এবিএস কন্ট্রোল মডিউল ইসি অ্যাকচুয়েটর মডিউল এবিএস ইসিইউ এরপর লাগেন এবিএস অ্যাকচুয়েটর বা এবিএস মডুলেটর হুইল স্পিড সেন্সর আচ্ছা সেন্সর কাকে বলে লেখা হয়েছিল কি না স্যার সেন্সর নিয়ে তো বলা যায় না এগুলো অনেক বড় এটা অনেক বড় কয়েকটা বড় হয়েছে না ওটা ক্লিয়ার মানে ক্লিয়ার বলেন আরেকবার বলেছি মানে সেন্সর ইসি সেন্সর কাকে বলে না আচ্ছা হুইল স্পিড সেন্সর লিখছে না আগে সেন্সর কাকে বলে সেন্সর সেন্সর sensor is an electronic device which measure physical quantities ইলেকট্রনিক ডিভাইস is like that. Sensor is an electronic device which measure physical quantities. Bracket লিখবে হচ্ছে speed, motion, temperature, area, volume, and it is such a physical quantities. Speed আর কি হ্যাঁ আচ্ছা sensor is an electronic device which measure M E A S U R E পরিমাপ করে measure physical quantities speed motion temperature area volume height which physical quantities বাংলায় লিখে দেবো সমস্যা নেই। বাংলায় বলবো physical quantities লিখতেছেন নাকি ডিপেন্ড অন কোথায় আমাদের ইয়ে কোথায় কোনগুলা লাগা আছে হাইট height pressure
vacuum, speed কোথায়? Speed motion, মোশন temperature, area, volume, height, pressure, vacuum. মোশন তারপরে হচ্ছে Sensor is an electronic device which measure physical quantities and convert to electrical signal. মোশনের পরে কি স্যার টেম্পারেচার না মোশনের পরে এগুলো মোশনের পরে কি স্যার হ্যাঁ মোশন motion temperature TMP dot temperature লাস্ট Area. টাইম লিখলাম স্যার এন্ড থেকে and convert to and convert to electrical signal. ভলিউম ভলিউমের পরে স্যার ভলিউমের পরে height হাইট height sensor আছে না তারপরে প্রেসার হ্যাঁ ভ্যাকুয়াম স্যার হুইচের পরে একটা সেকেন্ড লাইন which convert সাইড ব্রেক কোনটা which measure sorry নিচে নিচে vacuum কি বুঝো না দাদা বুঝো কি আপনারা কি হ্যাঁ? আচ্ছা আমি বলি একটু মিলে নেন সেন্সর ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস which measure physical quantities তারপর কি আছে মোশন Speed, motion, speed, temperature, speed, area, temperature, volume, speed, motion, temperature, area, volume, height, pressure, vacuum, আর অনেক কিছু থাকতে পারে physical অবস্থা and convert to electrical signal কি বুঝতে পারছেন স্যার এই ইয়া স্যার বাংলা তালুকদার তালুকদার মানে ধরেন এটা সেন্সর কনভার্ট টু ইলেকট্রিক্যাল সিগন্যাল সিগন্যাল তারপরে এই সেন্সর বলে না দেখছেন স্টার্ট হয়েছে কার কার লেখা হয়েছে হ্যাঁ ইবা আচ্ছা সবাই লেখা হয়েছে স্যার। দেখে তাহলে সেন্সর কি করে হুইল স্পিড সেন্সর স্যার অ্যাকচুয়েটর এটা দিয়ে দিবেন হ্যাঁ অ্যাকচুয়েটর আসতেছি তো সেন্সরটা বলি সেন্সর কি করে হুইল স্পিড সেন্সর মানে চাকার স্পিড কত রেভলিউশন পার মিনিট এটা ইসুকে জানা তাহলে ঘূর্ণনটা একটা ফিজিক্যাল বাহ্যিক অবস্থা না আমি দৌড়াচ্ছি কত স্পিডে দৌড়াচ্ছি এটা বাহ্যিক অবস্থা তাহলে গাড়ি কত স্পিডে যাচ্ছে এটা বাহ্যিক অবস্থা পুলিশ কি করে এইভাবে ধরে দেখে স্পিড ডিটেক্টর যখনই যায় কত স্পিডে গেছে সেটা ডিটেক্ট করে তো ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে না ভোল্টেজ দেখায় কিন্তু সেন্সর কিন্তু ভোল্টেজ সিগন্যাল দেয় ইসিউকে এবং এই যে যে স্পিডে কত স্পিডে গেল এটা ভোল্টেজটাই কিন্তু হচ্ছে রিডিং এ কনভার্ট করে স্পিড ডিটেক্টরের মধ্যে বুঝতে পারছেন আচ্ছা তাহলে দেখেন কিভাবে করে সেন্সর এটা কি চাকার যে এবিএস রিং বলে এটা ঠিক আছে এই যে এটা এইভাবে লাগানো থাকে চাকার মধ্যে লাগানো থাকে চাকার রিংয়ের মধ্যে এইভাবে লাগানো থাকে দেখো পরের চিত্রতে তো যখন এটা ঘুরে তখন এখান থেকে এটার মধ্যে পার্মানেন্ট ম্যাগনেট আছে ঠিক আছে পার্মানেন্ট ম্যাগনেট আছে ঠিক আছে যদি এটা ইন্ডাকটিভ সেন্সর হয় সরি অ্যাক্টিভ সেন্সর হয় তাহলে এটার মধ্যে 12 ভোল্ট সাপ্লাই থাকবে আর প্যাসিভ সেন্সর হলে
5 ভোল্ট সাপ্লাই যাবে, ভোল্টেজ সাপ্লাই যাবে, ঠিক আছে। এনিওয়ে যখন এটা ঘুরবে ম্যাগনেটিক ফিল্ড, তারপর ঠিক আছে একটা ইলেকট্রিক্যালি ভোল্টেজ ভেরিয়েশন করে এই যে আউটপুটে সিগন্যাল, ইসিবি সিগন্যাল, এটা সেন্সর না। তাহলে লেখেন সেন্সর লিখলেন না, এরপর লেখেন ইসিউ। ECU. ECU, an electronic device. ECU and হবে না, AN হবে না। Electronic device which collect data from sensor, and process to command actuator. সবাই লিখছেন? ডেটার পরে কি স্যার ডেটা? আচ্ছা, sensor is an electronic device. ECU is an electronic device which collect data from sensors. Sorry, হ্যাঁ, And process the Sensors actuator. and process to command to actuator. প্রসেস টু কমন টু এটা লাগে কমন টু অ্যাকচুয়েটর। command to actuator. Actuator is an electrical device, electronic. ইলেকট্রিক ইলেকট্রনিক্স। All actuators are electrical device. All sensors are electronic device. ইলেকট্রনিক আর ইলেকট্রিক্যাল। What is the difference between electrical and electronics? Hey, Dokon. Electrical and electronics এর মধ্যে পার্থক্য কি? Electrical তো কারেন্ট আর ইলেকট্রনিক তো কি ওটা তো সার্কিট, ইলেকট্রনিক সার্কিট। স্যার আপনাদের ডিগ্রি আচ্ছা, যাকে বলে তুমি কি বলছো একবার বলো। ইলেকট্রিক্যাল কারেন্ট বলছি স্যার, ইলেকট্রনিক্স কি সার্কিট এগুলো তো স্যার বেশ ইলেকট্রনিক্স। আচ্ছা, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এর মধ্যে পার্থক্য। সালমান রেডিও অপারেটর ওয়াহিদ ইসিউ থেকে বলো। ইলেকট্রিক কাজ করে আর একটা সিগন্যাল দেয়। মানে এই প্রশ্নটাও কেউ করে নাই কখনো স্টুডেন্ট লাইফে, টিচার তো পড়ায় নাই এইভাবে, এই পয়েন্টটা আর কি। তো কেউ মানে প্রশ্নের সম্মুখীন হবে না, হলে আনসারটা বুঝতে নেই। বলো। ফ্যানও তো নিজে কাজ করে, ফ্যান নিজে কাজ করে না। আচ্ছা, এবার আসো সহজ কথা, যে দোকানে ঘড়ি পাওয়া যায়, মোবাইল পাওয়া যায়, রহমান ইলেকট্রনিক্স। যে দোকানে তার পাওয়া যায়, ফ্যান পাওয়া যায়, লেখা জিকে ইলেকট্রিক্যাল। এভাবে লেখা থাকে। এসি ভোল্টেজে চলে সেটা হচ্ছে এসি ভোল্টেজে চলে ইলেকট্রিক্যাল মোড। উচ্চ ভোল্টেজ। হ্যাঁ, উচ্চ ভোল্টেজ। আচ্ছা, অনেকে অনেক কথা বলে, এবার আমি বলছি। তাই না? মাথায় ঢুকে যায়। Electronic device consists by semiconductor, মানে যেসব ডিভাইসের মধ্যে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়েছে, সিলিকন, জার্মেনিয়াম, কোবাল্ট ব্যবহার করা হয়েছে, এগুলোকে বলা হয় ইলেকট্রনিক ডিভাইস, সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কি স্যার? সেমিকন্ডাক্টর যে সিলিকন, জার্মেনিয়াম,
কন্ডাক্টিভ পড়াইছি তো এগুলো আপনাদের সিলিকন জার্মানিয়াম সিলিকন জার্মানিয়াম হচ্ছে ম্যাটেরিয়ালস আচ্ছা এবার আমি আপনাদের পড়াইছি কিন্তু এটা আমার ভালো শোনা পাইছি যে there are three types of materials based on conductivity semiconductor insulator and semiconductor পড়াইছি যেমন কপার অ্যালুমিনিয়াম সিলভার এগুলো কন্ডাক্টর সেমিকন্ডাক্টর সিলিকন জার্মানিয়াম কোবাল্ট এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর আর হচ্ছে ইনসুলেটর হচ্ছে প্লাস্টিক রাবার এগুলো তো যেসব পদ্ধতি তৈরি করে যেসব ম্যাটেরিয়ালস তৈরি করে মোবাইলের মধ্যে সেমিকন্ডাক্টর আছে না জি স্যার সেমিকন্ডাক্টর কি ডায়োড রেকটিফায়ার আছে না এগুলো তৈরি করতে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ব্যবহার করে ম্যাটেরিয়াল ডেভেলপ করছে আর কি হাইব্রিডে বড় হাইব্রিড করছে কারণ ওইগুলো জিনিস এমটি মোস্টমিটি এগুলো ট্রানজিস্টর তো পড়াইছে আপনাদের ঠিক আছে আর যেসব ম্যাটেরিয়ালস তৈরি করতে অনলি কন্ডাক্টর ব্যবহার করা হয় যেমন ফ্যানের মধ্যে শুধু কপার আছে কপার কয়েল আছে এটা হলো ইলেকট্রিক্যাল ডিভাইস এই লাইটটা ইলেকট্রিক্যাল নাকি ইলেকট্রনিক্স কারণ এটার মধ্যে সার্কিট বোর্ড আছে তোমার সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স ঠিক আছে বুঝে গেছে সেমিকন্ডাক্টর দিয়ে যেগুলো ইউজ বানানো হয় ওটি হলো কি আপনার ইলেকট্রনিক্স ডিভাইস আচ্ছা যেগুলো সার্কিট ইউজ করা হয় শুধু হ্যাঁ এক কথা সার্কিট ইউজ কিন্তু আপনি ওটা কারেক্ট অ্যান্সার হবে না সার্কিট মানে তো পথ এই যে বাসা বাড়ি এটা তো সার্কিট তাই না আচ্ছা তাহলে সেন্সর অ্যাকচুয়েটর ইস্যু অ্যাকচুয়েটর বলে এক্সেপ্ট actuator is an electrical device is an electrical device which receive command from ECU Actuator is an electrical device which command received from ECU command received from ECU and actuate মানে কি কার্যকর ইসিউ পরে কি স্যার and actuate according to command actuate according to command মানে command অনুযায়ী কাজ করে লাইক যেমন all kinds of motor অ্যাকর্ডিং টু কমন Which command? which command which receive command Receive command. from ECU এন্ড অ্যাকচুয়েট and actuate according to commands so Command of ECU. অ্যাকর্ডিং এটা হচ্ছে দেখছেন কথা কম হবে নড়াচড়া কম হবে কুচুর কম হবে স্যার লিখছি স্যার বুঝাও আচ্ছা দেখছেন জি স্যার according to command মানে কমান্ড অনুযায়ী সে কাজ করে যেমন এক্সাম্পল all kinds of motor দেখেন all kinds of motor এক উদাহরণ স্যার এটা হ্যাঁ যত ধরনের মোটর আছে গাড়িতে সব অ্যাকচুয়েটর example all kinds of motor all kinds of solenoid and relay all kinds of motor all kinds of solenoid and relay relay একটা অ্যাকচুয়েটর solenoid একটা অ্যাকচুয়েটর মোটর একটা অ্যাকচুয়েটর ক্লিয়ার ক্লিয়ার স্যার আর কত ভালো হবে এরপরেও যদি মাথায় না থাকে তাহলে মাথা করতে হবে না All kinds of solenoid. all kinds of solenoid motor লেখছে motor solenoid and relay ইংলিশে লেখাইলেন একবার করে একটু বাংলায়
কয়ে যায় ভালো। আচ্ছা শুনেন একদম ফার্স্ট কথা sensor is an electrical device with measure physical quantities and কি করে and convert to electrical signal এই যে দেখেন এটা হলো সেন্সর স্ক্রিনটা এখানে একটা মশা পড়ছে ঠিক আছে ওই ইলেকট্রিক্যাল সিগন্যাল মাথা গেছে ফেলছে ঠিক আছে আবার অ্যাকচুয়েটরকে বলছে ডান হাতে তো মশা পড়ছে ভাই মা ঠিক আছে এটা অ্যাকচুয়েটর এটা হলো সেন্সর ত্বকটা হলো সেন্সর মশা পড়লে বুঝেন না মাথার ব্রেন ইস্যু আর এটা নার্ভের মাধ্যমে এখানে সিগন্যাল দেয় সিগন্যাল আর এ আবার এই হাতকে বলে যে ভাই এই পাশে মশা পড়ছে মশা মারতে হবে এটা কি করে এটা অ্যাকচুয়েটর কি বুঝেছে সেন্সর থেকে সিগন্যাল ইলেকট্রনিক সিগন্যাল নিয়ে ইস্যু তো যায় ইলেকট্রনিক সিগন্যাল ইলেকট্রিক্যাল সিগন্যাল সেন্সর তো চলে ইলেকট্রিক্যাল সিগন্যাল ইলেকট্রিক্যাল সিগন্যাল ইলেকট্রনিক্স ডিভাইস ডিভাইস হচ্ছে ইলেকট্রিক বলতে পারি ইলেকট্রনিক ডিভাইস থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল ইস্যুতে যায় ওই সিগন্যালের উপরে অ্যাকচুয়েটর অপারেট হয় রাইট রাইট অ্যাকচুয়ালি ওই সিগন্যাল উপরে অ্যাকচুয়ালি করে আচ্ছা এবার দেখেন এই জিনিসটা বুঝতে পারছেন নাকি জি সব ধরনের মোটর সলিনয়েড রিলে তাহলে সেন্সর একটি ইলেকট্রনিক ডিভাইস যেটি বাহ্যিক অবস্থা কোনো কিছু বাহ্যিক অবস্থা গতি স্পিড চাপ এগুলো ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে ইসিউকে দেয় এটা হলো সেন্সর অ্যাকচুয়েটর কি ইসিউ এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যেটি বিভিন্ন সেন্সর থেকে ডেটা কালেক্ট করে প্রসেস করে অ্যাকচুয়েটর কমান্ড ইসিউ আর অ্যাকচুয়েটর হলো সিইসিউ থেকে কমান্ড নিয়ে কমান্ডের উপর ভিত্তি করে সে কাজ সম্পন্ন করে অ্যাকচুয়েট করে মানে মোটর ঘুরে যে ধরনের করে অথবা রিলে কন্ট্যাক্ট করে ক্লিয়ার রিলিভ একটা অ্যাকচুয়েটর হ্যাঁ রিলে ইজ অ্যান অ্যাকচুয়েটর ক্লিয়ার জি স্যার ওকে এরপর আসুন। তাহলে এই জিনিসটা সেন্সরটা কি বুঝতে পারছেন কিভাবে সিগন্যাল দেয় জি স্যার দেখছি the function of the wheel speed sensor is to transmit the wheel speed signal to the ABS control unit কি করে চাকার স্পিড ইস্যুকে পাঠায় ঠিক আছে দেখেন এই যে এগুলো সেন্সরের লাইন চাকা কত স্পিড আছে এটা ইস্যুকে পাঠাচ্ছে মাইল মিটার থেকে নিতে পারছো হ্যাঁ মাইল মিটার থেকে যাবে মাইল মিটার থেকে দিতে পারতো বলতে মাইল মিটার স্পিডের না চাকার স্পিড তো চাকার তো অ্যাকচুয়াল স্পিড লাগবে আমার আচ্ছা মাইল মিটার তো অ্যাকচুয়াল স্পিড দিতে হবে ঠিক আছে আচ্ছা এবিএস সিগন্যাল থেকে মাইল চারটা মিটার জায়গায় চারটা সেন্সর থাকবে স্যার এবিএস সিগন্যাল থেকে মাইল মিটার উঠেছে উঠতে পারে আচ্ছা জুটটা বাজার মনিটর ওকে আসে দেখেন সেন্সরের লোকেশন কোথায় এই দেখেন সেন্সর এই জায়গা এই যে দাঁতটা দেখা যাচ্ছে না সিবি জয়েন্টের গোড়ায় বা দাঁতি থাকে এই যে দাঁত দেখা যায় আপনি তো এক্সপার্ট মানে আপনি তো অনেক কিছু জানেন যদি কাজ করছেন আমি ওদেরকে একটু জিজ্ঞেস করি আচ্ছা এটা দেখা যায় দাঁতটা এই দেখা যায় না কোনো শুরু বলা নাকি শুরু হলে মাছ কম হ্যাঁ, খাই হ্যাঁ। জি স্যার এই যে এটা এই দাঁত দেখা যায় না জি স্যার এই যে দেখা যাচ্ছে না এটা জি স্যার এটা এভাবে লাগানো থাকে দাঁত এটা যদি ঘুরে এই যে ভাবে ঠিক আছে তখন ইসিউ কে সিগন্যাল দেয় এবং লেখছে যে wheel speed sensor is also called ABS sensor is part of the ABS braking system by ABS technology it's located on the tires near brake rotor অর্থাৎ দেখেন আচ্ছা পিছনে আছে ড্রাম ব্রেকের এই জায়গায় থাকে সবচেয়ে বেরিং এর গোড়ায় একদম এই জায়গায় থেকে সেন্সর এক্সএমএ জায়গায় ঠিক আছে আর হচ্ছে ডিস্ক ব্রেকের এইভাবে থাকে এটা ডিস্ক ব্রেক এইভাবে সাইড দিয়ে থাকে ইনসাইড দিয়ে তো চাকা যখন ঘুরে তখন চাকার স্পিড সেন্সরকে দেয় এটা বুঝতে পারছেন নাকি জি স্যার জি জি স্যার ক্লিয়ার স্যার যেটা বলতে যাচ্ছিলাম হাসান ইউনিভার্সিটি ভর্তি ছিলাম এমবিএ মার্কেটিং মিশন মার্কেটিং আচ্ছা দেখেন এটা খোলাটা আচ্ছা এটা এমন দেখেন নাকি দেখেন এবিএস
মডিউল অ্যাসেম্বলি এবিএস মডিউল অ্যাসেম্বলি দেখেন এটার মধ্যে এই পার্টটা হলো ইসিইউ দিস দ্য ইসিইউ পার্ট ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট আর এই পাশে হলো মডিউলেটর ওই যে লিখছেন এবিএস মডিউল এন্ড ইসিইউ এটা একটাই একটা আপনি আলাদা আলাদা কিনতে পারবেন এটার মধ্যে কি আছে এবিএস মডিউল আছে এটা এখানে ডেটা প্রসেস হয় প্রসেস করে এটা কমন ইন্টারেস্টিং ইলেকট্রনিক্স নিয়ে এখন মনে হচ্ছে ইলেকট্রনিক্স নিয়ে বলে আরো ভালো করতে হবে। ঠিক আছে মানে নিজে নিজে তো স্টাডি করে দেখি খুব ইন্টারেস্টিং ট্রানজিস্টর সবচেয়ে বেশি আছে অ্যাকচুয়েটর এই পাশে একটা আছে। এই কালো পাটটা হলো সে ইসিউ পড়ছে আর এটা হলো অ্যাকচুয়েটর বা এবিএস মডুলেটর যেটা এটার কাজ কি এই পার্টের কাজ কি এই পার্টের কাজ the ABS control unit has tasks of processing the speed detected by the wheel speed sensor মানে এর কাজ হলো wheel speed sensor থেকে ডেটা নিয়ে প্রসেস করবে এবার কি করবে the ABS control unit uses the signal এই ABS control unit মানে ECU এই কি করবে প্রসেস করে ক্যাট ফাংশনের মাধ্যমে করে it uses the signal to control the braking force for each wheel individually প্রত্যেকটা চাকার আলাদা আলাদা ভাবে ব্রেকিং ফোর্সটাকে কন্ট্রোল করে সুইংয়ের মতো বুঝতে পারছেন আচ্ছা এরপর থার্ড ভেরিং অর মেইনটেইন দ্য ব্রেক প্রেসার দ্য হুইল আর প্রিভেন্টেড ফ্রম লকিং যখন ব্রেক ফ্লুইডটাকে কন্ট্রোল করবে ওই যে বললাম সিলিন্ডারের মাধ্যমে তখন কি হবে ব্রেক লক হওয়া থেকে প্রিভেন্ট করবে প্রতিরোধ করবে ঠিক আছে অ্যান্ড কি বলছে দা হ্যাঁ এইটাই এখন এটার কাজ হলো কি করে এটা নষ্ট হয় আবার রিপেয়ার হয় দেখুন যে এই ইসিটা খারাপ আইসিটা খারাপ এটা একটা আইসি এই আইসিগুলো চেঞ্জ করা যায় এবং মাল্টিমিটারটা নিয়ে টিকটক আছে না টিকটক ইউজ করেন সবাই না স্যার আমি ইউজ করি কেন বলেন তো টিকটকে নাচানাচি দেখি না টিকটকে এমন কিছু ইনফরমেশন পাবেন আচ্ছা এটা ফেসবুক ইউটিউবে পাবেন না। মাথা নষ্ট যে আপনি ইলেকট্রনিক দিয়ে সার্চ দেবেন টিকটকে যত শুধু রিলস আমি দেখাই বলে ভালো জিনিস দেখলে ভালো জিনিস আর আদুলে তো লিখতে হবে স্যার ভাই আপনি তুমি তো ইউজ করো না কেন বলো হ্যাঁ আমরা করেন আচ্ছা এনিওয়ে সো এটার কাজ হচ্ছে এটা প্রসেস করবে এরপর দেখে এটার ভিতরে কি আছে মনে ছিল তোমরা আছে মানে না আছে কিনা এটা একটা ফ্যাক্ট যাক 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 থাকার কথা তো হ্যাঁ চালু চিনি হ্যাঁ একটু মেকানিক্যাল আচ্ছা এরকম পেশেন্টটা ওই কিছুটা নিয়ে আবার দেয় সলিনয়েডস দেখেন দেখেন 1 2 3 তাই না তাহলে 1 2 3 4 মানে প্রত্যেকটা লাইনের জন্য তিনটা করে সলিনয়েডস এক একটা চাকায় তিনটা একটা চাকার জন্য একটা লাইনের জন্য তিনটা সলিনয়েড সলিনয়েডস এবিএস মডেলের থেকে এটা হবে স্যার ওই জন্য এবিএস মডেল আছে ভিডিও দেখানো যাবে স্যার এটা আমি একটা দেখাইছি আর কি একটা সলিনয়েড দেয় ঠিক আছে এর মধ্যে কি আছে জানেন কয়েল আছে কয়েলের মধ্যে ভোল্টেজ সিগন্যাল যায় ইসিউ থেকে ভোল্টেজ সিগন্যাল যায় ভোল্টেজ সিগন্যাল কখন যায় যখন প্রয়োজন হয়। আচ্ছা দেখেন এটার কাজ কি এবিএস মডেল ইজ কল্ড এবিএস পাম্প কোনো ডায়াগনোসিস টুলে এবিএস পাম্প ফরকোড আসবে দেখুন এবিএস পাম্প লেখা থাকতে পারে আবার এটা হাইড্রোলিক কন্ট্রোল ইউনিট অথবা এবিএস মডেল ঠিক আছে যে কোনো একটা নাম হতে পারে It's typically comprise an electrical engine. ABS valve operated by solenoid. ভালভগুলো solenoid দিয়ে অপারেট হয় and কি বলছে from the master cylinder and to brake paper at its wheel are connected.
বলছি যে এখান থেকে প্রত্যেকটা ক্যালিপারের মধ্যে কি লাইন গেছে ক্যালিপারের মধ্যে। এবার the hydraulic unit allows electric signal from the ABS control unit, ABS control module to control brake fluid, brake lines hydraulic pressure. Brake liner hydraulic pressure খোলা বলতে খোলা, এটাই তো খোলা, এটাই তো আর নাই তো, হ্যালো এটাই তো আর নাই কিসের কিসের লাইন এটা? আচ্ছা দেখেন এখানে একটা জিনিস আছে, the number of the solenoid and valves used can vary depending on the ABS modulator design. মানে এই যেখানে যেমন তিনটে আছে না, এটা একটা দুটো থাকতে পারে আবার চারটা থাকে ডিপেন্ডিং অন দা ABS মডিউল ডিজাইন, ম্যানুফ্যাকচারার ডিজাইন। তার মানে এই সিস্টেমটা থাকবে, এই সিস্টেমটা থাকবে, কম বেশি হতে পারে। এর মধ্যে এটা কই থাকে লোকেশন? আচ্ছা দেখেন এই এটাতে দেখেন এই দুটো ঢুকছে, হ্যাঁ 1 2 3 4টা বেরোচ্ছে, কি দেখা যায়? এই তো হ্যাঁ এরকম লাগবে আর কি। ঠিক আছে, তো এটা লোকেশন হচ্ছে মাস্টার সিলিন্ডার যেদিকে থাকে এর আশেপাশে যে কোনো এর আশেপাশে একটু সরে গেলেও থাকে স্যার, অনেক জায়গায় থাকতে পারে, থাকতে পারে স্যার। ডাইনে ভাবে থাকতে পারে, আপনি পরে তুলেই দেখতে পারবেন। সোজা কথা মাস্টার সিলিন্ডার দুইটার পাইপ এটার মধ্যে আসছে, এটা থেকে চারটা চাকা এই যে যত দূরে থাকুক ওই পাইপ দিয়ে তো এভাবে এসে। আচ্ছা তাহলে কাজ করে কিভাবে দিন শেষে দেখে, ধরেন যে এটা গাড়ি রাস্তা চলতেছে, সামনে এবং পিছনে চাকা আছে, চাকা যখন গাড়ি চলে চলতে চলতে যখন আপনি ব্রেক করেন, ব্রেক করলে যে ব্রেক যখন আপনি সাডেনলি ব্রেক করবেন, তখন সাডেন যখন ব্রেক করবেন জোরে জোরে ব্রেক করবেন, তখন এই প্যানিক ব্রেক যখন করবেন তখন হুইল স্পিড সেন্সর থেকে ইস্যুতে সিগন্যাল দেবে যে প্যানিক ব্রেক যখন করবেন দ্রুত মোশন তা কি হয়, কমে যায় না, ডিক্রিজ হয়, দ্রুত কমে যায়, এই সেন্সর ইস্যুতে যাচ্ছে এত দ্রুত কেন কমছে, তার মানে লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন ইস্যুতে সিগন্যাল যায়, ইস্যু কি করে এই সলিউশনগুলো কি করে খেলে দ্রুত খেলে। ঠিক আছে, দুই ধরনের বলে না, দুই ধরনের সলিউশন আছে, ঠিক আছে আস্তে আস্তে চাপিয়ে দিলে কাজ করবে। হবে না, এবং আস্তে আস্তে একটা হচ্ছে প্রেসার ডিক্রিজ করবে একটা ভালভ, একটা হচ্ছে ইনক্রিজ করবে, দুই ধরনের ভালভ থাকে। ঠিক আছে, এখন কোনটা কি ভালভ এখন বলা মুশকিল। এই যে সলিনয়েড ভালভগুলো এবিএস মডিউলের মধ্যে। আচ্ছা এখন প্রশ্ন হলো কখন এবিএস কাজ করবে? মোটরসাইকেলে 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে স্পিডের মধ্যে এবিএস কাজ করে। আগের গাড়িগুলোতে 45 কিলোমিটারের নিচে এবিএস অ্যাক্টিভ হবে না, মানে 45 কিলোমিটার বেগে নিচে যদি গাড়ি চলে তাহলে এবিএস কাজ করবে, অ্যাক্টিভ হবে না। আপনি ধরেন যে 10 কিলোমিটার ছিল, দাম করে ব্রেক করলেন, এবিএস কাজ করবে করবে না, কারণ দরকার নেই তো, তখন স্কিপ করবে না। ঠিক আছে, তো বর্তমান গাড়িগুলোতে 20-25 কিলোমিটার স্পিডেই কাজ করে, লেটেস্ট টেকনোলজি গাড়িগুলো। ঠিক আছে, লেটেস্ট টেকনোলজি গাড়িগুলোতে 20-25 কিলোমিটার স্পিডেই কাজ করে। তো এটা ডিপেন্ড করে কোন ম্যানুফ্যাকচারার কত স্পিডে কাজ করে বা ডিজাইন করছে এবিএস। ঠিক আছে, তো ধরেন দেখেন এই যে এবিএস হুইল স্পিড সেন্সর, এই দেখেন এইভাবে থাকে কিন্তু সেন্সরটা এবিএস এর 3D ভিডিও নেই। এবিএস এর 3D ভিডিও যদি থাকে কালকে বের করে দেখেন। এখন পর্যন্ত এবিএস এর ভালো কোনো ভিডিও পাওয়া যায় না মডিউলের ভিতরে, মানে পৃথিবীতে কেউ টেকনোলজি ট্রান্সফার করতে চায় না। কি বুঝতে পারছেন? আচ্ছা তাহলে দেখেন এবিএস এর যদি কোনো ফল্ট হয়, এই যে ফাংশনগুলো, এবিএস কি আগে যে হাইড্রোলিক ব্রেকের সাথে তো এই তিনটে জিনিস শুধু ইনক্লুড করা, তাই না? এটাই তো। আচ্ছা তাহলে
এবিএস এর যদি কোনো ফল্ট হয় তাহলে এই যে ইঞ্জিন স্টার্ট করা অবস্থায় ড্যাশবোর্ডে সাইন চলে থাকে ঠিক আছে যে রাতুল যে ভাই আপনি তো আমার গাড়ি নিয়মিত কাজ করেন এটা বিপদে উঠছে কি বিপদ যে রংপুর থেকে আসার সময় থেকে আমার গাড়ি এবিএস লাইট চলে আসে কারণ গাড়ি নিয়ে রংপুরে গাড়ি আসলে নিয়ে আসা যাবে কি কারণ রাতুল কি বলবো বলো এবিএস এর ফল্ট চলে আসে ড্যাশবোর্ডে আর কিছু জানা না। ক্যামেরা মানে এবিএস এর লাইট চলে আসে ড্যাশবোর্ডে কারণ গাড়ি আসা যাবে কিনা সলিউশন তো দিতে হবে কারণ যদি আপনি না বুঝিয়ে দেন গাড়ির দুর্ঘটনা হয় লাইট কিছু আপনার গাড়ি কিছু আসবে যে আপনি মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার ভালো আপনার কথা শুনে আমি এসটিপি বলে দিচ্ছি ওই কাস্টমার যেমন আপনার ওই ওর বংশের কোনো গাড়ি আপনাকে চালাবে কি বুঝতে পারছেন তাহলে কি বলবো বলো ফল্ট হার্ড ব্রেক করে দেবেন ওই আস্তে আস্তে চালায় আচ্ছা এই বলছে আপডেট করা যাবে না আচ্ছা একটা অ্যানসার নিলাম আর ভাইদ জিজ্ঞাসা করতে হবে গাড়ি হার্ড ব্রেক করে ডান মুভমেন্ট আনতে কিনা আচ্ছা সলিউশন কি হাই স্পিড গাড়ি আনতে চলে হাই স্পিড ভাই ব্রেক যদি আপনার ফেল করে লো স্পিডও করবে হাই স্পিডও করবে হ্যান্ড ব্রেকটা হাতে রেখে চালাতে যে ব্রেক ফেল যদি করে হ্যান্ড ব্রেক দিয়ে চালানো হ্যান্ড ব্রেক যদি ধরো গাড়ি উল্টে যাবে ব্রেক করে ফুল ই হয়ে যদি আপনি গাড়ি হ্যান্ড ব্রেক ধরেন হাই স্পিডে গাড়ি উল্টে পড়ে যাবে ঘুরে যাবে গাড়ি ঘুরে যাবে বুঝলে নাই চাকা তো কারণ একটা চাকা গতিতে আসে আর পিছনের চাকা যদি ব্রেক না দেয়, তাহলে কি হবে ব্রেক ফেল হলে স্যার ব্রেক ফেল আপনার গাড়ি উল্টে যাবে চার পিছনের চাকা হ্যান্ড ব্রেক এই আমার সাথে কথা হবে হুজুরের সাথে কথা হবে স্যার পিছনে কথা বেশি। কথা কালীন ভাই কি বলছ ভাই আর এটা চিল্লাই গেল এটা কোন না আমি সাহেব আচ্ছা বলি দেখেন মানে একটা সিচুয়েশন ক্রিয়েট করলাম করার পর আপনারা তো হুট করে আমি যখন কাজ শিখছি ওয়ার্ক ফার্স্ট টেকনিশিয়ান এমন বিহেভ করছে আমার সাথে আমি কান্না করে দিচ্ছি বুঝতে পারছেন মানে টেকনিশিয়ান যে ডায়াগনোসিস করে পিছন থেকে গিয়ে দেখে ঠিক আছে গাড়ি প্রবলেম নিয়ে আসছে মানে মাথার উপর দিকে প্রবলেমটা আসলে কেমনে হইলো আসলে প্রবলেমটা লকিং কেন করতেছে মাথায় ধরে না কারণ তখন আমি জানি না কিছু 3 মাস ট্রেনিং করছি র্যাংসে সপ্তাহে 3 দিন 3 বেলা 3 ঘন্টা করে কেউ তো ধরে ধরে শেখায় না এখানে তো শেখায় না ইঞ্জিন লকিং করলে 3টে জিনিস একটা এয়ার ফুয়েল টেম্পারেচার যে কোনো জিনিস চেক করতে হবে এগুলো তো শেখায় না আমাদেরকে আপনারা যেমন শিখতেছেন ঠিক আছে তারপর টেকনিশিয়ানের কথা মনে করেন যে ওনার অন্তরাত্মা উড়ে গেছে পুরো সরকার কারণ ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ারের মধ্যে একটা দাম হলো সম্পর্ক টেকনিশিয়ানরা কয় হ্যাঁ আমি আপনি তো পড়াশোনা করে আইছেন কাজ পারেন না বই ইঞ্জিনিয়ারিং করতে আইছেন আর ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান কয় লেবার হ্যাঁ লেবার হ্যাঁ ইগো পার্সোনাল অ্যাটাক করার কথা বলা হয় লেবার মনেই করে না যারা রেসপেক্ট করে রেসপেক্ট করে বুঝতে পারছেন কথার কথা হ্যাঁ। এরকম অনুভূতি তো ব্যাপারটা হচ্ছে আমি ভাবে কখনো জাজমেন্ট করিনি কো এবং এই যে যারা এখনো দেখলে তাদেরকে খুব রেসপেক্ট করি এবং র্যাঙ্কসি আমি চাকরি করছি র্যাঙ্কসি 15 সালে ট্রেনিং করছি জামান স্যার এখনো র্যাঙ্কসিতে চাকরি করে দুই ভাই 15 সালে ট্রেনিং করতাম ইনস্টিটিউশন ওদের বলতাম ভাই একটু শিখা এভাবে আমি শিখছি তাদের কাছে এখন তাদের কাছে তাদের হলো বস আমরা বলতে কি এখন তো এই কি বলে নাম ধরে কি ডাকবো আমি এই জসিমের দিকে আসো বলা যাবে তবে বলে কষ্ট হয় আমার তখন আমি দেখছি নিজে যে তার কাছে শিখছে এখন নাম ধরে ডাকে মানে কোনো পাত্তাই দেয় না মানে আমি বিশাল ইঞ্জিনিয়ার হয়ে গেছি মানে মানবিক যা মূল্যবোধ নেই তার তো ভাই তো বলতো এখন ভাই
ক্যামেরা অন ফলো ব্রেক তাহলে ফার্স্ট টাইম কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে ভাই ব্রেক পেডাল যে আপনি চাপ দেন আগের মতো কি কাজ করে কি না নাকি বসে যায় নাকি হার্ড যদি বলে না নর্মাল এরপর ব্রেক অয়েল দেখেন তো ভাই ব্রেকের অয়েল লেভেল ঠিক আছে কিনা ব্রেক ফ্লুইড লেভেল ঠিক আছে তার মানে আপনি ইচ্ছা মতো নিয়ে আসতে পারেন 80-100 চালাইতে পারেন কোনো সমস্যা নেই এবিএস এর প্রতি কোনো সমস্যা নেই কারণ এবিএস না থাকলেও গাড়ির সমস্যা ওই ফাংশন ডিজেল থাকলে সমস্যা নেই। এখন দেখেন তো লিফটে হলো এবিএস আর সিঁড়িটা হলো হাইড্রোলিক ব্রেক লিফট যদি কাজ না করে আপনি কি বিল্ডিং করতে পারবেন না অবশ্যই পারবেন কিনা এবার লিফটও ভাঙা সিঁড়িও লিফটও নষ্ট সিঁড়িও ভাঙা উঠতে পারবেন গাড়ি চালাইতে পারবেন ক্লিয়ার আরেকটা জিনিস গাড়ির মধ্যে কয়টা কালার থাকে ড্যাশবোর্ডে 3টে কালার একটা হলো রেড ইয়েলো অ্যান্ড গ্রিন যদি রেড সিগন্যাল আসে তাহলে আপনি গাড়ি মুভ করে দিতে পারবেন আর গ্রিন সিগন্যাল আসছে বাট সব কিছু নর্মাল কাজ করতে আপনি চালাইছেন কত দূর চালাবেন ওয়ার্কশপ পর্যন্ত আসতে পারমিশন দিবেন ওয়ার্কশপ পর্যন্ত আসতে পারবেন ইয়েলো কালার স্যার এই ইয়েলো মানে হলুদ আপনি গ্রিন হ্যাঁ ওই বলছে আর কি স্লিপটা হলো কি জানো বাংলাদেশে আমরা বাংলাদেশে একটা কি বানাবো হ্যাঁ, এর বেশি না ক্লিয়ার 100 দিয়ে হলেও যাওয়া যায়। আপনার থেকে তেতুলিয়া কোনো সমস্যা অনেক রাস্তা গাড়ি আমার তো ডাক্তারের চোখ মানুষের চোখে মানুষের চেহারার মধ্যে রোগ রোগ ভাব আছে কিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারের চোখ কাপড়ের মধ্যে কাপড়টা কোন কত দিয়েছে কোন কোয়ালিটি হ্যাঁ আর আমার চোখ মানুষের গাড়িতে রাস্তায় দেখি 1.5 ফুটের লাইট চলে আসে ঠিক আছে আবার বলি পাশে যে থাকে এই গাড়ি যে 1.5 ফুটের লাইট চলে আসে নষ্ট গাড়ি আমারও কইছে একদিন তোমার চোখ খালি এগুলো দেন আর এখন ফেসবুকে গালি দিছে একটা কি আমাদের টাকার কারণ এটা হচ্ছে স্যার মানে এবিএস চাইলে মানে বাইকেরও ড্যাশবোর্ডে সেম চলে থাকে আচ্ছা বাইকের ব্যাপারটা কি আপনি যখন দেখেন ড্যাশবোর্ডে যত সাইন আছে আপনি ইঞ্জিন ইগনিশন অন করবেন সব কিছু জ্বলে উঠবে কিছুক্ষণ পরে চলে কিছু 3 সেকেন্ডের মধ্যে কিছু নিভে যাবে কিছু কিছু থাকবে থাকবে স্টার্ট করার পর এভরি সিঙ্গেল চলে যাবে malfunction light should be off অফ একটাও থাকবে না যদি ইঞ্জিন স্টার্ট অবস্থাটা জ্বলে ওঠে তাহলে বুঝবেন কি প্রবলেম ইঞ্জিন স্টার্ট করার পর আর বাইকের ক্ষেত্রে ইঞ্জিন স্টার্ট করবেন থাকবে জ্বলে দেবে চালানো শুরু করবেন নিভে যাবে আর গাড়ি বাইকের ক্ষেত্রে হচ্ছে চালানোর অবস্থায় যদি এটা জ্বলে থাকে তাহলে সমস্যা ইঞ্জিন স্টার্ট করলে জ্বলেই থাকবে একটা নির্দিষ্ট স্পিড ওঠার পর বন্ধ হয়ে যাবে বাইক ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন এই অ্যাডভান্টেজ অফ এবিএস দেখেন এই যে এবিএস যেটা আছে দেখেন এখানে ব্রেক করছে সামনে অবজেক্ট এই এখানে গরম লাগে না স্যার ঠিক আছে স্যার ডিসিশনের উনি শিখেছে ব্যাপার কি হওয়াই না তা হ্যাঁ আবার না উনি শিখতে পারবেন তাই তো 19 না দিয়ে 24 তে সুইমিং করে দেন ওটাতে একদিকে বাতাস যাচ্ছে স্যার দাও তো অনেক আছে তো বাতাস এই ইয়া করো সুইমিং করে দিতে সুইং করে দিই সুইমিং আচ্ছা ঠিক আছে দেখেন হ্যাঁ দেখেন আচ্ছা এটা কি ব্রেক করছে এখানে পাশে নিয়ে এসে যাবে সেটা তুই রাখছিস না আচ্ছা ব্রেক করছে এখানে না এটা এখানে ব্রেক করছে বাট এবিএস থাকার কারণে এখানে অবজেক্ট এখানে অবজেক্ট এটা ব্রেক করার কারণে হচ্ছে কি স্কিড করে না আর স্কিড যদি করে ও একটা জিনিস বলা হয় গাড়ির চাকা যদি স্কিড করে আপনি স্টিয়ারিং অ্যাবিলিটি থাকবে না স্টিয়ারিং ঘোরাবেন একদিকে যাবে আরেকদিকে ঠিক আছে ব্যালেন্স থাকবে না সো দেখেন ইন্না লিল্লাহ আচ্ছা